17 বছর আগের সে মায়ের ভাতের সাথে বিষ মিশে খেতে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজ। তবে এবার রোদ তার মাকে নয়, তার ছেলে কাব্য তার বাবার শব্দের ভাতের সাথে বিষ মিশিয়ে খেতে দিয়েছে। ভেবেছিল শব্দ ঘূর্ণাক্ষরেও টের পাবে না, তবে জিনহর দরুন শব্দ আগে থেকেই টের পেয়েছে। নিজের প্রতি অযথা ছেলের এই ঘৃণ্য কাজটা আগে থেকে টের পেয়ে আসছে সে। টেবিলে খেতে বসে শব্দ তার ছেলে কাব্যকে বলল, আমার প্রতি তোমার কোনো ধরনের রাগ আছে? শব্দ নিয়ম করে প্রতিদিন তার ছেলেকে ডেকে এই কথাটা জিজ্ঞাসা করে। যদিও কাব্য প্রতিবার বিরক্ত হয়, সেটা নিয়ে শব্দের কোনো মাথা ব্যথা নেই। আগেরবারের মতোই কাব্য কাছামাচু হয়ে বলল, না বাবা, কোনো রাগ নেই। খাচ্ছ না কেন তুমি? আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি, খুশি হওনি? শব্দ মুচকি হেসে হাতে হাত ঘেঁষে বলল, তোমার বিড়ালটা কোথায়? বিলু, বিলু। কাব্য চমকে জিজ্ঞাসা করলো, বিলুকে ডাকছো কেন বাবা? শব্দের ডাকে বিলু এক লাফে টেবিলে চলে আসলো। শব্দ বিলুকে কোলে নিয়ে চুমু দিল। বিলু কাব্যর খুব পছন্দের, সারাদিন রাত বিলুকে নিয়েই পড়ে থাকে। শব্দ কাব্যর দিকে তাকিয়ে নিজের প্লেট থেকে খাবার তুলে বিলুকে খেতে দিল। কাব্যর চোখ ছলছল করছে, এই বুঝি ঝর্ণাধরা উপচে পড়বে। বাবার সামনে খাওয়াতে বারণ করতে পারছে না। বাবা যদি জেনে যায় খাবারে বিষ আছে, তাহলে সে এক বিন্দুও ছাড় দিবে না কাব্যকে। তাই চোখের সামনে বিলুর মৃত্যু দেখা ছাড়া আর কিছু করার নেই কাব্যর। কিছুক্ষণের মধ্যেই দুজনের চোখের সামনে বিড়ালটা ছটফট করে মারা গেল। শব্দের খারাপ লাগছে বিড়ালটার জন্য, তবে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য এটা করতে হতো। বিড়ালটার মৃত্যুতে বাবার প্রতি ছেলের ঘৃণাটা আরও এক ধাপ এগিয়ে গেল। শব্দ কাব্যর দিকে ঝুঁকে বলল, মায়ের মতো হয়েছে একদম, কিন্তু লাভ নেই। তোমার এই ক্লাস 1-2 পড়া আমি 17 বছর আগেই পার করে এসেছি। আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তোমার ভুলের জন্যই তোমার পছন্দের জিনিসটাকে কেড়ে নিতে বাধ্য হলাম। রান্নাঘরে খাবার রাখা আছে, মিষ্টিকে বলবা খাবার দিয়ে দিবে, খেয়ে নিবে। আর হ্যাঁ, ভয় নেই, ওই খাবারে বিষ নেই। কাব্য চেঁচিয়ে উঠে বলল, তুমি সবসময় আমার পছন্দের জিনিসগুলো কেড়ে নাও বাবা। তুমি আমার মাকেও কেড়ে নিয়েছো বাবা, আজকে বিলুকেও কেড়ে নিয়েছো। তোমাকে আমি খুব ঘৃণা করি। শব্দকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাব্য দৌড়ে চলে গেল। কাব্যর এখন একমাত্র কাজ হলো মায়ের ছবির সামনে বসে মায়ের কাছে নালিশ করা। একটা ফ্রেমে কাব্য, রোদ এবং শব্দের ছবি। এই একটা ছবি ছাড়া আর কোনো ছবি নেই রোদের এই বাড়িতে। তাই কাব্য শব্দের মুখটা মার্কার দিয়ে কালো করে দিয়েছে। বয়স 17 হলেও এখনো বাচ্চামো রয়ে গেছে কাব্যর। শব্দ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলে দেখতে পেল সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। শব্দের কাঁধে হাত রেখে বলল, কাব্যকে সবটা বলে দিলেই পারিস শব্দ। শব্দ খুব সপ্তপর্ণে কপাল ছাড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে বলল, না রে, কাব্য এখনো মানুষ। ও নিজে থেকে না জানলে আমি কখনোই জানাবো না যে ও জিন। আমি চাই না আমার মতো আমার ছেলের জীবনটাও নষ্ট হোক। ও মানুষ হয়ে থাকলেই বোধহয় বেশি ভালো হবে। আমরা যে জিন সেটা কখনোই জানাস না ওকে, কেমন? কখনোই না। বলে গটগট করে বেরিয়ে গেল শব্দ। মিষ্টি খাবার নিয়ে দৌড়ে এসে বলল, ভাইয়া চলে গেছে? খেয়ে গেলে না তো কিছু? শুভ্র গম্ভীর গলায় বলল, রেখে দাও, ক্ষুধা লাগলে টেবিল থেকে খেয়ে নেবে। মিষ্টি ভ্রুকুচকে বলল, ওমা, আজকে আবার গভীর কণ্ঠে কথা বলছো যে? ঢং দেখে আর বাঁচি না, সরো। মিষ্টি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিষ্টির হাত ধরে হ্যাচকা টান দিল শুভ্র। মিষ্টি মুখ হা করে বলল, আরে খাবার। শুভ্র হাত দিয়েই তুড়ি মেরে খাবারগুলো টেবিল থেকে দেয়ালের সাথে চেপে ধরল মিষ্টিকে। মিষ্টি কিঞ্চিত রাগ দেখে বলল, ভাইয়া কি বলছো মনে নেই? ঘরের মধ্যে কোনো ম্যাজিক চলবে না? বুড়ো হয়েছে তবু আক্কেল হলো না? বুড়ো বয়সে ভীমরতি। শুভ্র মিষ্টির মুখের উপর ফুদে বলল, কি বুড়ো হয়েছে? এই শুভ্র, তুমি জানো এই শুভ্র প্রতি এখনো কত মেয়েরা ক্রাশ খায়? বয়স বেড়েছে তো কি হয়েছে, আমি তো সেই 17 বছর আগের মতোই আছি। মিষ্টি চোখ মুখ বাঁকিয়ে বলল, দেখুন মশাই, আমি আপনার বিয়ে করা বউ, আমি আপনার প্রেমিকা নই যে এসব বলে ফের আরও একবার পটিয়ে নেবেন। শুভ্রের মুখ চওড়া হাসি ফুটল। ভ্রুযুগল নাচিয়ে বলল, বউ, তাহলে তো যা খুশি তাই করতে পারি। বলেই মিষ্টিকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মিষ্টির ফর্সা গোলাকার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। অতিরিক্ত লজ্জা কিংবা রাগের সময় মিষ্টির মুখটা একদম লাল হয়ে যায়। তো শুভ্র বেশিরভাগ সময় মিষ্টিকে লজ্জা কিংবা রাগিয়ে দেয়, তারপর মুগ্ধ হয়ে মিষ্টিকে দেখে সে। অন্যদিকে খেলতে খেলতে বাড়ির মধ্যে চলা শুভ্র তাড়াতাড়ি চোখে হাত দিয়ে পা টিপে টিপে শুভ্রর পাশে এসে বলে, পাপা, আমি কিন্তু কিছু দেখিনি। শুভ্র নিশ্চিত মনে আচ্ছা বলে থতমত খেয়ে চোখ বড় বড় করে অদৃশ্য হয়ে গেল। মিষ্টি ওদিক ওদিক তাকিয়ে খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। শব্দ ফিরল খুব রাত করে। বাড়িতে ইমা এসেছে আজ। শব্দ এখনো বাড়ি ফিরেনি বলে বসে বসে চিন্তা করছে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। শব্দকে বিয়ে করতে না পারলেও পরবর্তী 17 বছর থেকে এই অবধি সে আর বিয়েই করেনি। রোদের অবর্তমানে সবার দেখাশোনার মাঝে মাঝেই ইমাই করে। শব্দ বাড়িতে ঢুকে ইমাকে দেখতে পেয়ে বলল, কিরে, কখন এসেছিস? এক গ্লাস পানি দে তো। ইমা তাড়াহুড়া করে পানির গ্লাস এগিয়ে দিয়ে দেখল শব্দের পা থেকে রক্ত পড়ছে। শব্দকে কিছু জিজ্ঞাসা না করেই এক প্রকার দৌড়ে ফার্স্ট এইডের বক্স এনে বকাবকি করতে করতে ব্যান্ডেজ করে দিতে লাগলো ইমা। সে জানে প্রায় এমন টুকটাক আঘাত থাকবেই শব্দের। ইমার কাছে বাধা দিয়ে তার হাত খপ করে ধরে ফেলল কাব্য। নাক মুখ কুচকে বলল, কতবার বলেছি আমার বাবার থেকে দূরে থাকতে তোমায়? ছোট মা, ছোট মা, কোথায় তুমি?
শব্দটাকে মিষ্টি ছুটে এসে কাব্যর মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আব্বু? হাত দিয়ে শব্দের পায়ের আঘাত দেখিয়ে বলল, বাবার পায়ের আঘাত লেগেছে, তুমি একটু ব্যান্ডেজ করে দাও। কাব্যকে ধমক দিয়ে শব্দ বলল, কাব্য কী সব শিখেছ তুমি? কি ব্যবহার এগুলো? ও তোমার ফুপি হয়, ভুলে যেও না। কাব্য চোখ রাঙিয়ে বলল, আমি কোনো কিছুই ভুলে যাইনি বাবা, সাথে এটাও বলিনি আগে তোমার প্রতি কেমন অনুভূতি ছিল ফুপির। তাকে ফুপি হিসেবে যথেষ্ট সম্মান আমি করি, তাই বলে আমি আমার মায়ের জায়গাটা তাকে দিতে পারি না, তাই না? সে আসবে, ফুপি হিসেবে থাকবে, কিন্তু না, তিনি তো তোমার জন্য জীবনটা উৎসর্গ করেছে। ফুপির বিয়ের সময় তুমি আমার মাকে সরিয়ে ফেললে, সবাইকে জানিয়ে দিলে আমার মা আর ফিরবে না। সেই খুশিতে নাচতে নাচতে ফুপিও বিয়েটা ভেঙে এই অবধি তোমার আশায় বিয়ে না করে পড়ে আছে। এরপরে তুমি বলবে উনি আমার মায়ের জায়গা নিতে চান না? আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। আমি সবটাই জানি, উনি মায়ের জায়গা নিলে আমি মাকে কি জবাব দিব। কাব্যর কথা শুনে শব্দের প্রচণ্ড রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, যদি সহ্য করতে না পারো তাহলে মরেই যাও, বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুম থেকে চলে গেল শব্দ। দিন দিন রোদকে নিয়ে এসব ঝামেলার সহ্য হচ্ছে না শব্দের। ইমা মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যেতেই মিষ্টি জড়িয়ে ধরে কাব্য হু হু করে কেঁদে বলল, মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, বাবা আমার উপর আবার রাগ করেছে ছোট মা। আমি মরে গেলে কি বাবা শান্তি পাবে? আমি কি করব ছোট মা? তুমি বাবাকে বলো না মাকে এনে দিতে, তাহলেই তো আর এত ঝামেলা থাকবে না। মিষ্টি কাপড় মাথায় হাত বুলে নিজের চোখ মুছে বিড়বিড় করে বলল, কেন এমন করলে রোদ? একবারও তোমার ছেলে, তোমার জিনবারের কথা মনে ছিল না? তোমাকে হারিয়ে আসলে এরা কেউ ভালো নেই। শব্দ ভাই প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। শব্দ ভাই আর পারছে না। ফিরে এসো রোদ। বছরের প্রথম দিন আজ, কাব্যর কলেজে ভর্তি হওয়ার দিন, কিন্তু তার মোটেই কলেজে ভর্তি হতে মন চায় না, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারছে না সে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, আর শব্দ নিজেই কাব্যকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে। মাকে হারানোর পর কাব্যর কোনো বিষয়ে মাথা ঘামায়নি শব্দ। যাবতীয় কাজ সব শুভ্র করেছে সবসময়, সেটা নিয়ে কাব্য মনে মনে খুশি হলো। আজ কলেজের সামনে গাড়ি থামতেই কাব্যর বন্ধুরা দৌড়ে আসলো কাব্যর সামনে। প্রথমে শব্দকে দেখে কেউ কোনো কথা না বললেও শব্দ সামনে আগাতেই সবাই বলে উঠল, কিরে কাব্য, এটা তোর ভাই নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলিস এসব? তোর মতোই তো চেহারা, আমার বাপ তো আমার মতো চেহারা। এটা আঙ্কেল, বয়স তো মনে হচ্ছে 21। তোর বাবা তো জন্মের পরে বিয়ে করে ফেলেছিল নাকি? বাজে কথা বলবি না, বাবার বয়স 21 হবে কেন? সরি রে, কিন্তু দেখি সেটাই মনে হচ্ছে। ভর্তির সমস্ত কাজ শেষ হতেই কলেজের প্রিন্সিপাল বলল, আহনাব শাহরিয়ার, শব্দ, আপনি আপনার স্ত্রীর নাম দেননি কেন? শব্দ আর চোখে কাব্যর দিকে তাকিয়ে বলল, কারণ আমার স্ত্রী মৃত, একান্তই দেওয়ার প্রয়োজন হলে লিখে দিন মৃত রোদ শাহরিয়ার। শব্দের কথা শুনে কাব্যর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, বাবা। রাত 3টা, মুখ গম্ভীর করে বসে আছে শব্দ। সদর দরজাও বন্ধ আছে, তবে হুট করে খোলার আওয়াজ পেল। আজ পেয়েই শব্দ অদৃশ্য হয়ে যায়। একটা 15 থেকে 16 বছরের বাচ্চা মেয়ে পা টিপে টিপে এদিক ওদিক ঘুরে কয়েকবার কপালে জমা ঘাম মুছে নিল। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে উপরে উঠে বাম পাশে উঁকি দিতে দেখল কাব্য ঘুমাচ্ছে। সাথে সাথে বুকে হাত দিয়ে কাত হয়ে পড়ে যাওয়ার অভিনয় করে তাড়াতাড়ি করে কাব্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় মেয়েটি। শব্দ শটান উঠে দাঁড়ালো, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। একটা মেয়ের এতটা সাহস হয় কিভাবে? শব্দ অদৃশ্য হয়ে কাব্য রুমে প্রবেশ করলো। অদৃশ্য হওয়ার দরুন তেমন কোনো সমস্যা তার হলো না রুমে ঢুকতে। গিয়ে দেখতে পেল মেয়েটি কাব্যর দিকে তাকিয়ে কাব্যর মাথার পাশে বসে আছে। তবে মেয়েটি স্পষ্ট টের পেল রুমে কেউ প্রবেশ করেছে। ভয় পেয়ে প্রথমবার এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না মেয়েটি, কিন্তু সন্দেহ তার তখনও যায়নি। পরের বার তাকাতেই দেখতে পেল অন্ধকারে কেউ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। শব্দের পা ঠিক হয়নি এখনো, তাই সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। শব্দকে দেখে এক প্রকার হকচকে যায় মেয়েটি। শব্দের ইশারা পেয়ে রুমের দরজা খুলে সোজা নিচে নেমে শব্দের সাথে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে। চাবি কোথায় পেলে? চুরি করেছি। কিভাবে? সদর দরজার 3টা চাবি আমার, কাব্য এবং শুভ্রর কাছে থাকে। কাব্য কলেজে গেলে তখন চাবি নিয়েছি। কি মনে করো আমার বাড়িতে? আমার ছেলেকে মারতে এসেছো তুমি? আপনার বাবা? আমি ভেবেছিলাম ভাই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? কি বলছো তুমি? শ্বশুর আব্বা মানে কি? মানে কিছু না, আমাকে ছেড়ে দেন। আপনার ছেলেকে আমার অনেক ভালো লাগে, তাই দেখতে এসেছিলাম। প্লিজ, আমি কিছু করি না, আমাকে মাফ করে দেন। শব্দকে কথা বলার সুযোগ না দিয়ে এক ছুটে দৌড়ে পালালো মেয়েটা। শব্দে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পাগলামি দেখে নিজেই হেসে ফেলল। রোজার সাথে নিজের পাগলামির কথা মনে পড়তেই অবচেতন মনে কেঁদে ওঠে শব্দ। যতই শক্তপক্ত হোক না কেন, এই একটা জায়গাতেই শব্দ বেশি দুর্বল। পরের দিন সকাল হতেই যথারীতি সবাই খাবারের টেবিলে খাবার খেতে আসলো। শব্দের হাতের ডান পাশে একটা কুকুরকে বসে থাকতে দেখে কাব্য জিজ্ঞাসু দৃষ্টিতে শব্দের দিকে তাকায়। শব্দ জোরে সোরে একটা আলসে ভেঙ্গে বলল, এটা আমার কুকুর, আজ থেকে আমার আগে আমার কুকুর খাবার টেস্ট করবে, বলে কাব্যর দিকে আর চোখে তাকালো। শব্দকে আর চোখে তাকাতে দেখে কাব্যর অপরাধ বোধ হলো। কাব্য উঠে যাবে এমন সময় শব্দ কাব্যকে ডেকে বলল, কাব্য, কাল রাতে একটা মেয়ে বাড়িতে ঢুকে সোজা তোমার রুমে গিয়েছিল, তোমার খোঁজ করছিল। আমার ভাবতে অবাক লাগছে আহনাব শাহরিয়ার শব্দের ছেলে এত অসচেতন। কাব্য ফট করে মাথা তুলে বলল, তাহলে আমি যে তোমার ছেলে সেটাও ভাবা বন্ধ করো। তোমার তো আবার আমাকে নিয়েই সমস্যা।
বলেই বসা থেকে উঠে কুকুরটার দিকে একবার তাকিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল। শব্দের কষ্ট হচ্ছে, গলা দিয়ে ভাত নামছে না। ছেলে এত বড় হয়ে গেল কবে? এই তো সেদিন পরিবারটা কত ভালো ছিল। কাব্য সারা বাড়ি তপ্ত ভাই করে মাথা তুলে ফেলত, বাবাকে ছাড়া কোনো কিছুই মুখে নিত না। আর সে কিনা আজ বলছে তাকে আমার ছেলে ভাববো না। ভাতের লোকমা দলা পাকিয়ে মুখ থেকে বের হতে চাইছে। অবশিষ্ট ভাত ফেলে রেখে উঠে চলে যাওয়ার সময় পিছন থেকে শুভ্র ডেকে বলল, রোদ কোথায় শব্দ? এবার অন্তত রোদকে নিয়ে আয়। শব্দ পেছনে তাকিয়ে বলল, রোদ আর কখন আসবে না শুভ্র, তোকে আর কতবার জানাবো? কাব্য কলেজে সবার আগে খোঁজ করে অর্ণিকে। অর্ণি এখনো কলেজে পৌঁছায়নি। কাব্যর ভাবনা, এই কাজ অর্ণি ছাড়া কেউ করতে পারে না। এদিকে অর্ণি অপরাধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটা মহিলার সামনে। মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে কাল রাতে? অর্ণি জবাব দেয় না। ফের আরও একটা ধমকে থতমত খেয়ে বলল, মাম্মাম, আমার একটা ছেলেকে খুব পছন্দ, আমি মুখেই দেখতে গিয়েছিলাম। মহিলাটি চেয়ার টেনে বসে বলল, বুঝলাম, ঠিক আছে, তবে তুমি এখনো অনেক ছোট অর্ণি। যা করেছো যতটুকু করেছো মাথায় রেখে করো, বেশি বাড়াবাড়ি করো না। আমি তোমাকে বলছি, তোমার বিয়ে ওই ছেলের সাথেই হবে। ছেলের নাম এবং ছেলের বাবার নাম বলতে পারবে? অর্ণি এক প্রকার লাফিয়ে উঠে বলল, মাম্মা, ওর নাম হলো কাব্য শাহরিয়ার, আর ওর বাবার নাম হলো আহনাব শাহরিয়ার। শব্দ নাম দুটো শুনে মহিলাটি অন্যমনস্ক হয়ে যায়। অর্ণি ডাকে মহিলাটির ধ্যান ফিরলে বলল, আচ্ছা, তোমার বিয়ে এই ছেলের সাথেই হবে। অর্ণি কলেজে পৌঁছে দেখতে পায় কাব্যকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। কাব্যর মেজাজ খারাপ হচ্ছে একটু পরপর, তাই একটু পরপরই মাথায় পানি দিচ্ছে। কপালে লুটিয়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। মুখের আশেপাশে লেগে থাকা পানির ফোঁটাগুলো সাদা চামড়ার সাথে মিশে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করছে। প্রচণ্ড রোদের তেজে চোখ বন্ধ করে বাইকে আচ্ছ অবস্থায় বসে আছে কাব্য। কাব্যকে দেখতে পেয়ে অর্ণি সিনেমার নায়িকাদের স্টাইলে কাব্য বলে ডাক দিয়ে দৌড় লাগায়। কাব্য ফট করে চোখ খুলে ফেলে। নীলাভ চোখ দুটো তখন রক্তহীন করা বর্ণ ধারণ করেছে। দূর থেকে অর্ণি দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য অর্ণিকে টেনে নিজের থেকে ছাড়িয়ে সবার সামনেই সজোরে থাপ্পড় মারে। অর্ণি বেগ সহ্য করতে না পেরে দূরে ছিটকে পড়ে। নিজের গাল ধরে কাঁদতে কাঁদতে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মারলে কেন? কাব্য চোখ রাঙিয়ে বলল, তোমার মতো মেয়েকে মারবো না তো কোলে বসে আদর করব? তোমার সাহস হয় কীভাবে একদিনের পরিচয় এত রাতে আমার বাড়িতে ঢুকবার? তুমি জানো আমার বাবা কতটা রাগী? তিনি তার ছেলের সাথে একটু আপোষ করেন না। সেখানে তুমি রাতে আমার রুমে ঢুকে আমাকে তার চোখের খারাপ বানিয়েছ। আমি সারা জীবন আমার বাবার কাছে খারাপ থেকে গেলাম। আমার সম্মানটা যদি রাখতে তাহলে এই লোক সমাজে থাপ্পড় খেয়ে নিজের সম্মানটা শেষ করতে হতো না। নেক্সট টাইম তোমাকে আর আমার বাসার সামনে যেন না দেখি। রাবিশ। অনেক বুঝতে পারেন ও কি এমন কাজ করে ফেলেছে। ও তো নিজের বাবার সাথে কথা বলে এসেছে। কাব্যর বাবা কি তাহলে কাব্যকে বেশি বকা দিয়েছে? নিজের অবচেতন মনে হাজারো প্রশ্নের আঁকিবুকি নিয়ে ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। কাব্য আর একবারের জন্য অর্ণির দিকে তাকালো না। একটা বোর্ডিং ক্লাস করে বাড়িতে চলে আসে কাব্য। বাগানে দাদা দাদিকে বসে থাকতে দেখে মনে হলো সে একবার ওখানেই যাবে। দাদির কোলে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিল কাব্য। কাব্য দাদি কথা বলতে পারেন না। কয়েক বছর আগে স্ট্রোক করে কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। তারপর থেকে দাদাও তেমন বেশি কথা বলে না। বাগানের আরেক পাশে শুভ্র আর শুভ্রর ছেলে অভ্র খেলছে। শুভ্র কাব্যকে দেখে ডাক দিল। শুভ্র দেখা দেখে অভ্র হাত বাড়িয়ে ডাক দিল। কাব্যর সাথে এই বাড়ির সবার ভালো সম্পর্ক, শুধুমাত্র শব্দ ছাড়া। কাব্য এক দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আই খেলবো। কিছুক্ষণ পরেই বেলুনকে উঠতে দেখে অভ্র বলল, পাপা আমি উড়ব। বলার সাথে সাথেই অভ্র উড়তে শুরু করলো। ছেলেকে হাওয়ায় ভাসতে দেখে এক মুহূর্তে ভুলে গিয়েছিল তার ছেলে তার মতোই জিন। কাব্যর চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। শুভ্র কাব্যকে দেখে চোখ মুখ খিচে বলল, কাব্য পেছনে দেখ। কাব্য পেছনে তাকাতেই শুভ্র তুড়ি বাজিয়ে অভ্রের পিঠে কয়েকটা বেলুন লাগিয়ে দিল। কাব্য পেছন থেকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে আবার সামনে তাকালো। শুভ্র হে হে করে হেসে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? ও উঠতে চেয়েছে তাই ওর পিঠে বেলুন লাগিয়ে দিয়েছি, এই দেখ। এবার কাব্য চোখ বড় বড় করে ফেললো। আরে চাচু, এবার তুমি ওকে নামাবে কিভাবে? উড়ে যাচ্ছে তো। শুভ্র ভুরু নাচিয়ে বলল, ও হ্যাঁ তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। চল 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 বেলুন ফাটাই। তুই হাত ছড়িয়ে রাখ, ওকে ধরবি কেমন? দোতলা থেকে পুরোটা পর্যবেক্ষণ করছিল শব্দ। অনেকদিন পর কাব্যকে স্বাভাবিক দেখে ভালো লাগছে তার। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল রাস্তার পাশের জঙ্গলের দিকটায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। শব্দ সন্তর্পণে আড়াল হয়ে যায়। অদৃশ্য হয়ে ছায়াটার পাশে এসে দাঁড়িয়ে বলে, কাব্যকে দেখা শেষ? কালো ছায়াটা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। শব্দ আর কোনো কিছু বলার সুযোগ না পেয়ে কালো ছায়াটার গলা ধরে এক টান দিল। সাথে সাথে শরীর থেকে গলাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। অবশেষে একটা কালো কাক 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 করতে করতে মাথাবিহীন হয়ে নিচে পড়ে ছটফট করে মারা যায়। শব্দ বাঁকে এসে বলল, এসব আমার বাঁ হাতের খেল, এসব পাঠিয়ে কোনো লাভ নেই। আমার ছেলের সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। মধ্যবয়স্ক মহিলার সামনে ফের আরও একবার অর্ণি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সকালে কাব্যর দেয়া থাপ্পড় 5 আঙুলের দাগটা এখনও রয়ে গেছে। ফর্সা গালে বেশ এঁটে বসেছে দাগটা। লুকাতে গিয়েও কোনো লাভ হলো না। গালে কি হয়েছে অর্ণি? কিছু না মাম্মাম। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো? কাব্য আমাকে ভালোবাসে না মাম্মাম।
আজকে থাপ্পড় দিয়েছে আমাকে। কথাটা শোনা মাত্রই মহিলার চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ রাঙিয়ে বলল, আমি তোমাকে বাড়াবাড়ি করতে বারণ করেছিলাম অর্ণি। বাড়াবাড়ি করলে তো তার ফল ভোগ করতেই হবে। কাব্য তোমাকে ভালো না বাসলেও তোমাকেই বিয়ে করতে হবে ওর। আমি ওর বাবার সাথে কথা বলবো। ঠিকানাটা আমাকে দাও। অর্ণি মাথা নাড়িয়ে একটা কাগজে ঠিকানা লিখে মহিলাটার হাতে দিয়ে ভিতরে চলে যায়। মস্ত বড় একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অর্ণির মাম্মাম। হাত দিয়ে সদর দরজাটা একবার ছুঁয়ে দেখে হাত দিতেই হালকা ধাক্কা দিল। ক্যাচক্যাচ শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে পাপ দিতেই শব্দ টের পেয়ে যায় বাড়িতে অন্য কেউ ঢুকছে। অন্ধকার থাকায় শব্দ চেঁচিয়ে ওঠে কয়েকবার, তবে অর্ণির মা নিরুত্তর। শব্দ চিৎকার একে একে সবাই এসে জটলা বেঁধে নিয়েছে। শব্দ কয়েকবার প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। মিষ্টিকে লাইট অন করতেই সবাই হা হয়ে গেল। সে 17 বছর আগের কিশোরী কন্যা আজ বয়সের ভারী নিম্নজ্জিত। সবাই সমস্যার বলে ওঠে রোদ। রোদ সবার দিকে একবার তাকিয়ে সোজা শব্দের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শব্দকে উদ্দেশ্য করে বলে, আনাপ সারিয়ার শব্দ, আপনার সাথে আমার কিছু কথা আছে, সেজন্যই এসেছি আমি। আপনি ফ্রি আছেন? শব্দের কথা বলার ভাষা নেই। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শব্দ। শব্দের ইশারায় সবাই ভেতরের ঘরে চলে গেলেও দরজা দিয়ে উকি দিয়ে সবাই সবটা পর্যবেক্ষণ করে যাচ্ছে। রোদকে দেখে শব্দ নিজেকে সামলে রাখতে পারছে না। যথাসম্ভব নিজেকে কঠোর করে রোদের সামনে পায়ের উপর পা তুলে বসে আছে শব্দ। বিষয়টা যদিও রোদের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে, তবু মেয়ের জন্য তিনি সব করতে পারেন। এতটুকু অপমান তার কাছে কিছুই না। খুক খুক করে কেশে গলা পরিষ্কার করে রোদ বলল, মিস্টার আহনাব সাহেবের শব্দ, আপনি কি জানেন আপনার ছেলে কাব্য সাহের আমার মেয়ে অর্ণিকে আজ অপমান করেছে? শব্দ নিজের মাথায় হাত বুলিয়ে বলল, জানি। রোদ চমকে তাকালো, জানেন? তাও আপনার ছেলেকে কিছু বলছেন না? শব্দ একই ভঙ্গিতে বলল, আমার ছেলে কোনো অন্যায় করেনি। অন্যায় করলে আমি নিশ্চয়ই শাসন করতাম। আপনার উচিত আপনার মেয়েকে শাসন করা। আপনার থেকে আপনার মেয়ে এই শিক্ষা পেয়েছে এটা আশা করিনি আমি। আপনার মেয়ের সাহস হয় কীভাবে? এত রাতে আপনার মেয়ে আমার বাসায় এসে আমার ছেলের রুমে ঢোকে। এই মেয়ের আসলেই মান আছে যে অপমান হবে? শব্দের কথায় রোদ ভরকে যায়। দ্রুত নিজেকে সামলে বলল, আমার মেয়ে ছোট, আপনার সেটাও বুঝতে হবে। তবে আমার মেয়ের জন্য আমাকে অপমান করেছেন আপনি, কিন্তু এটা আশা করা যায় না। দুজনের তর্ক বিতর্ক চলছে, কেউ কারোর থেকেই কম না। দরজা দিয়ে শুভ্র আর মিষ্টি উকি দিয়ে দেখছে। শুভ্র মাথা নাড়াতেই মিষ্টি থুতনিতে ব্যথা পায়। শুভ্র মাথায় হালকা চাটি দিয়ে আবার দেখার মনোযোগ দিল। শুভ্র আনমনে বলে ওঠে, ভাই আমার এত বছর পর বউ ছাড়া থাকতে থাকতে আনরোম্যান্টিক হয়ে গেছে। এত বছর পরে রোদের সাথে দেখা পেল তবু তর্ক বিতর্ক করে যাচ্ছে। ভাইয়ের আমার মানুষ হলো না। শুভ্রের কথায় মিষ্টি ভ্রুকুচকে তাকালো। মিষ্টিকে ভ্রুকুচকে তাকাতে দেখে শুভ্রের খেয়াল হলো, ও সরি, মানুষ হবে কেন? অপরদিকে অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পরে রোদ আর্নির সাথে কাব্যর বিয়ের প্রস্তাব দেয়। বরাবরই রোদের বাইনার কাছে শব্দ নিরুপায়। আজও তার ব্যতিক্রম হলো না। রাজি হয়েও ফট করেই জিজ্ঞাসা করল, মিসেস রোদ শাহরিয়ার, আর্নি কি আপনার আপন মেয়ে? শব্দের মুখে রোদ শাহরিয়ার ডাকটা শুনে রোদের চোখ মুখ শক্ত হয়ে এলো। নিজেকে সংযত করে উত্তর দিল, হ্যাঁ, অর্নি আমার নিজের মেয়ে। শব্দের মন ক্ষুণ্ণ হলো। এক মুহূর্তে ভেবে নিল রোদ তাহলে তাকে ছেড়ে গিয়ে নিজের সংসার পেতেছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে এই বিয়ে কখনোই সম্ভব নয়। রোদ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কেন? শব্দ পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি মনে করছি সেটা আপনার জানার প্রয়োজন নেই। তবে একান্ত যদি জানতে ইচ্ছুক হন তাহলে আর সময় আসুক, তখন বলবো। এখন আমার বলার কোনো ইচ্ছে নেই। বিয়েটা দেওয়ার কোনো ইচ্ছেই নেই। আপনি যেতে পারেন। রোদ এক প্রকার রাগ করেই উঠে চলে যেতে নিতেই শুভ্র রোদ বলে ডেকে দৌড়ে আসলো। রোদ শুভ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমার নাম ধরে ডাকছেন কেন? শুভ্র নিজের পরিচয় দিতে ব্যস্ত, কিন্তু রোদ চিনতে পারল না। রোদ চলে যেতেই শব্দ কড়া কণ্ঠে সবাইকে বলে দিল, রোদ যে এই বাড়িতে এসেছিল বা অর্নির মাই রোদ, সেটা যেন কাব্য না জানতে পারে কখনো। রোদ যদি ওর মেয়ের জন্য সব করতে পারে, আমি আমার ছেলের জন্য সব করতে পারবো। অর্নি রোদের আপন মেয়ে হলে তো এই বিয়ে ইহকালেও সম্ভব নয়। কোনো ঝামেলা ছাড়াই 2 দিন চলে গেল। অর্নি 2 দিন কাব্যর সামনে আসেনি। তবে আজ ঘটল এক অন্য কাণ্ড। ক্লাসের এতগুলো চেনা মুখের মধ্যে একটা অচেনা মুখ এসে উপস্থিত হলো। কাব্যর কখনোই কোনো মেয়ের প্রতি আগ্রহ ছিল না, তবে আজ পুরো উল্টো হলো। পুরো ক্লাসে সেই শ্যামবতী অচেনা কিশোরীর দিকে তাকিয়েছিল। বিষয়টা সবাই টের পেয়েছে। অর্নি বিষয়টা মোটেই ভালোভাবে নেয়নি। ক্লাস শেষ হতেই সবাই ক্লাস থেকে বের হলো। অর্নি দৌড়ে গিয়ে মেয়েটির গালে সজোরে থাপ্পড় মেরে দিল। মেয়েটি কিছু বলে ওঠার আগেই কতগুলো নোংরা কথা ছুড়ে দিল অর্নি। পুরো ঘটনা কাব্যর দূর থেকেই পরখ করে নিল, তবে তখনই কিছু বলল না কাউকে। অর্নির আগে ফুঁসতে ফুঁসতে বাড়ি পৌঁছালো। রোদকে গিয়ে চেঁচিয়ে বলল, তোমাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে, সেটা তুমি করতে পারলে না মাম্মাম? কাব্যর অন্য মেয়েকে মনে ধরে যাচ্ছে। আর আমি এখানে কি করছি? আমি যেভাবে হোক কাব্যকে নিজের করেই ছাড়বো। সেটা যদি কাব্যর বাবাকে খুন করে হয়, সেটা আমি করব। রোদ চোখ রাঙিয়ে বলল, তো করো সেটা। তুমি ভুলে যাও কেন তুমি কে? কাব্যর বাবা আমাকে অপমান করেছে। উনি হয়তো জানেন না আমি কে। তুমি বুঝিয়ে দিয়ে আসো তুমি কে। তারপর দেখি রাজি না হয়ে কোথায় যায় উনি। সবাই ঘুমিয়ে পড়তেই রাতের বেলা চুপি চুপি অর্নি রওনা দিল কাব্যর বাড়ির দিকে। হাতে থাকা চাবিটা চাঁদের আলোয় চকচক করছে। সন্তর্পণে দরজা খোলার সাথে সাথেই এবারও আগের বারের মতোই শব্দ টের পেয়ে যায়।
শব্দ অর্নির সামনে আসতেই অর্নি জিজ্ঞাসা করল, আপনার ছেলেকে আমার চাই, আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বিয়ে দিবেন কিনা। শব্দ গম্ভীর কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আমি তোমার মাকে জানিয়ে দিয়েছি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে অর্নি প্রচণ্ড ক্রোধ নিয়ে নিজের রুমে চলে আসলো। মাটি থেকে কয়েক হাত উপরে কালো ছায়ার মতো অবয়ব নিল, চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। শব্দ ভয় পেল না। অর্নি এসে শব্দের গলা চেপে ধরে বলল, বিয়ে দিবি কিনা, না হলে আজকেই তোর আর তোর ছেলের শেষ দিন হবে। কথা বলার আওয়াজে কাব্যর ঘুম ভেঙে যায়। নিচে এসে এরকম অবস্থা দেখবে কল্পনা করেনি কাব্য। শব্দ নিঃশ্বাস নিতে পারছে না। কাব্য দৌড়ে এসে লাফ দিয়ে অর্নির চুলগুলো ধরে দূরে ছুঁড়ে মারল। কাব্যকে দেখে অর্নি নিজের রূপে ফিরে আসলো। অর্নিকে উদ্দেশ্য করে কাব্য বলল, আমার বাবাকে আমি যা খুশি তা বলবো, যেটা ইচ্ছা সেটাই করব, কিন্তু আমার বাবার গায়ে অন্য কারোর একটা টোকাও আমি সহ্য করব না। প্রথমবার তাই ছেড়ে দিলাম, নেক্সট বার এমন হলে ফলাফল খারাপ হবে, চলে যাও এখান থেকে। কাব্যর কথা শুনে শব্দের মুখে হাসি ফুটল। কাব্য রুমে গিয়ে দরজা বন্ধ করতেই এবার শব্দ নিজের রূপে ফিরে আসলো। জিন রূপ নিয়ে এবার অর্নির দিকে ঝুঁকলো। তুমি হয়তো জানো না আমি কে, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তোমার মা ভালোভাবেই জানে, তবে হয়তো তার কিছুই মনে নেই। চাইলে তোমার আঘাতটা আমি ঠেকাতে পারতাম, কিন্তু আমার ছেলেকে দেখাতে হতো তোমার আসল পরিচয়টা কি। বাচ্চা মেয়ের মতো গিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? অর্নির বাড়ি ফিরতে বেশ রাত হয়। বাড়ি ফিরতে দেখে রোদ হাসি হাসি মুখে বসে আছে অর্নির জন্য। রোদকে দেখে অর্নির মুখটা আরও চুপসে যায়। অর্নির চুপসে যাওয়া মুখ দেখে কিছুটা আজ করতে পারে রোদ। কাছে এসে অর্নির কাঁধ ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে অর্নি? অর্নি রোদকে জুড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, কাব্যর বাবা মানুষ না মাম্মাম, আমাকে উনি শাসিয়েছে। আমার সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করার সাহস পায়নি। এখন এই মুহূর্তে কাব্য এবং ওর বাবা দুজনেই আমার সাথে এমন করছে। তুমি কিছু করো মাম্মাম। রোদ চমকে ওঠে। ভুল শুনেছে কিনা সেটা কয়েকবার ভেবে যখন বুঝলো ভুল শুনেনি, তখন অর্নিকে ধরে আবারও বলে, তুমি শিওর? অর্নি মাথা নাড়িয়ে হ্যাঁ ইশারা দিয়ে বলল, হ্যাঁ মাম্মাম, উনি জিনরূপে এসেছিল আমার সামনে, তবে তুমি নাকি এই বিষয়ে জানো সেটাই উনি বলল। কি জানো তুমি মাম্মাম? রোদ আরও ভেবাচাকা খেয়ে যায়, তাড়াহুড়া করে বলে, কি বলছো এসব অর্নি? আমি কি করে জানবো? আমি তো ওনাকে 2 দিন আগেও চিনতাম না। কেন করছো নি এসব? আমার মাথায় কিছুই আসছে না। যাই হোক, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এই দিকটা সামলে নিচ্ছি। অর্নিকে রুমে পাঠিয়ে রোদ শব্দের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল শব্দের বাড়িতে। শব্দ যেন রোদের জন্য অপেক্ষা করছিল। শব্দ জানে রোদের মাথায় যেটা একবার ঢোকে সেটা সে যেভাবেই হোক মোকাবেলা করেই ছাড়ে। আর একটু আগের ঘটনাটা তো নিশ্চয়ই অর্নির রোদকে গিয়ে জানাবে। সদর দরজা এত রাতে খোলা দেখে রোদ কিছুটা অবাক হয়। ভেতরে গিয়ে সামনাসামনি চেয়ার পেতে শব্দকে বসে থাকতে দেখে আরও অবাক হয় রোদ। শব্দের সামনে আরেকটা চেয়ার পাতা দেখে বোঝা যাচ্ছে শব্দ রোদের জন্যই চেয়ার পেতে অপেক্ষা করছে। রোদ নিঃশব্দে এসে চেয়ারে বসলো। মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, আমার জন্য অপেক্ষা করছিলেন? যদি বলি হ্যাঁ, কেন? কারণ আমি জানতাম আপনি আসবেন। কিভাবে? আমি আপনাকে চিনি, খুব ভালোভাবেই চিনি। কিভাবে? এত প্রশ্ন করি না আমি। কেন এসেছেন? একটা প্রশ্নের উত্তরের জন্য। প্রশ্নটা কি? আপনি জিন। আপনাকে আমি 2 দিন আগে থেকেও চিনতাম না। আপনি আমার মেয়েকে বলেছেন আমি নাকি এই বিষয়ে জানি। কিভাবে? আসলে কি 2 দিন আগের থেকে কেউ আমাকে চিনতেন না? না। তাহলে আপনার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আপনি চলে যান, আপনাকে উত্তর দিতেই হবে। আমি সবার কাছে বাধ্য নই, কিছু কিছু স্পেশাল মানুষের কাছেই আমি বাধ্য। আপনি তো আমার স্পেশাল কেউ নন। আপনি উত্তর দিবেন না, তাই তো? না। তাহলে আমিও জেনেই ছাড়ব। আপনাকে দেখাবো রোদ কি করতে পারে। রোদ উঠে চলে যেতে এই শব্দ পেছন থেকে ডেকে বলল, আপনার কি কিছুই মনে নেই মিসেস শাহরিয়ার? রোদ চোখ গরম করে পেছনে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে এই নামে ডাকবেন না মিস্টার আহনাব শাহরিয়ার। শব্দ আমার কেন যেন জ্বালা হয়, খুব জ্বালা হয়। শব্দ বাঁকা হাসলো। রোদ সদর দরজা থেকে বের হতে হতে শব্দকে উদ্দেশ্য করে বলল, সদর দরজা রাত বিরাতে এরকম খোলা রাখবেন না, বিপদ হতে পারে। আর এত রাত অব্দি জেগে থাকবেন না। শব্দ হাঁক ছেড়ে বলল, আমার পরিবার নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে। আপনি বরং রাত বিরাতে পরপুরুষের বাড়িতে না এসে নিজের ব্যক্তিগত পুরুষকে সময় দিন। পরের দিন সকাল সকাল কাব্য মুখ যথেষ্ট গোমরা করে খাবার টেবিলে আসে। দেখলো এখনো কেউ টেবিলে বসেনি। মুচকি এসে পকেট থেকে একটা আধ খাওয়া কেক বের করে খাবারের টেবিলের পাশে বসা কুকুরটিকে দিল। কুকুরটা নিশ্চিন্তে খাবারটা খেয়ে সেভাবে শুয়ে রইল। ইতিমধ্যে সবাই চলে এসেছে টেবিলে। শব্দের প্লেটে মিষ্টি খাবার দিতেই শব্দ আগে কুকুরের মুখে খাবার দিতে গিয়ে দেখলো কুকুরটা ছটফট করছে। মুখ থেকে বেরিয়ে এলো সাদা লালা। শব্দের বুঝতে মোটেই অসুবিধা হলো না কাজটা কে করেছে। শব্দের রাগ হলো না, আগে থেকে বোধহয় জানতো এমন হবে। খাবার খেয়ে উঠে যেতে যেতে কাব্য বলল, আমার পছন্দের জিনিস আমার থেকে কেড়ে নিলে আমিও তার পছন্দের জিনিস কেড়ে নিতে দুবার ভাবি না। শব্দ মনে মনে বলল, এটা তো চেয়েছিলাম আমি। বাড়ি থেকে বের হয়ে কাব্যর মনে হলো কাজটা করা একদমই ঠিক হয়নি। একটা নিষ্পাপ কুকুরের মারাটা উচিত হয়নি, কিন্তু বাবাকে তো বোঝাতে হবে তার পছন্দের জিনিস কেড়ে নেওয়ার কি কষ্ট। কাব্যর বাড়ি একদম শহর থেকে দূরে, ঘন জঙ্গলে ঘেরা একা একটা বাড়ি। এখানে থাকতে কাব্যর মোটেও ভালো লাগে না, কিন্তু শব্দের কথার উপরে কোনো কথাও বলতে পারছে না সে। আগে পাশে একটি স্কুলে পড়ালেখা করলেও কলেজে ওঠার পরে শহরে যেতেই হচ্ছে তার।
জঙ্গলের পথটুকু হাঁটতেই মনে হলো কেউ তার পিছু পিছু হাঁটছে। কয়েকবার এদিক ওদিক তাকিয়েও লাভ হলো না। তেমন কিছুই চোখে পড়ল না কাব্যর। অজ্ঞতা নিজের মনের মতো করে চলতে লাগলো সে। কলেজে গিয়ে চোখ পড়ল গতকালকের দেখা সেই মেয়েটির দিকে। সকালে স্নিগ্ধ আলো মেয়েটির শ্যামলা চেহারায় পড়ায় জীবন্ত স্ট্যাচুর মতো মনে হচ্ছে। আজ কাব্য তাড়াতাড়ি কলেজে এসেছে। মেয়েটির পাশে গিয়ে বসতেই মেয়েটির চেহারা দেখে মায়ের শ্যামলা মুখটার কথা মনে পড়ল কাব্যর। কাব্যর পাশে বসতে দেখে মেয়েটি একটু সরে বসলো। কাব্য নিচে থেকে জিজ্ঞাসা করল, আপনি ক্লাসে নতুন? মেয়েটি কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কাব্য এবার আগ বাড়িয়ে বলল, আমি কাব্য, আপনি? মেয়েটি কোমল স্বরে জবাব দিল, আমি ইসমাম। কাব্য খুশি হয়ে বলল, আচ্ছা আমি তাহলে ইস্যু বলে ডাকি? ইসমাম প্রত্যুত্তরে হ্যাঁ জানালো। কয়েকদিন আর কোনো ঝামেলা হলো না। কাব্য এবং ইসমামের বন্ধুত্বটা গভীর হচ্ছে। অর্ণি কিছুতেই মেনে নিতে পারছে না বিষয়টা। শেষে সহ্য করতে না পেরে অর্ণি ইসমামকে একা ডেকে নিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিম্নবিত্ত। তোমার কোনো ধারণা আছে কাব্যকে? ওর বাবার কত টাকা, ওর কয়টা প্রেমিকা থাকার কথা? এটা তো তোমাকে বুঝতে হবে না। ও তোমাকে জাস্ট ইউজ করছে, তারপর টুপ করে ছুঁড়ে ফেলে দিবে। এখনো সময় আছে, চোখের উপর থেকে অন্ধবিশ্বাসের পট্টিটা সরাও। এই আমাকে দেখো, আমি কাব্যর জন্য পাগল ছিলাম। যখন দেখলাম ওর চরিত্র খারাপ তখন সরে এলাম। ভাবলাম তোমার মতো একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি হতে দেই কিভাবে, তাই তোমাকে সত্যিটা জানালাম। অর্ণির এতগুলো কথার প্রত্যুত্তরে ইসমাম জবাব দেয়, একজনের পোশাক দেখে আপনি কিভাবে বলতে পারেন সে কীরকম? আপনার মতো কয়েকজনকে কিনে নেওয়ার ক্ষমতা আমি রাখি, তবে আমার সেটার ইচ্ছে নেই। আমার বাবার প্রচুর টাকা পয়সা থাকলেও আমি আমার বাবার টাকায় আরামায়েশ করার মেয়ে নই। আমি সাধারণ থাকতেই পছন্দ করি। একজন সাধারণ বাবা তার মেয়ের প্রতি যতটুকু দায়িত্ব পালন করেন, আমিও ততটুকু আমার বাবার থেকে নেই, কারণ আমি আমার নিজের খরচ নিজে চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কি বললেন, কাব্যর প্রেমিকা? যদি আমি কাব্যর প্রেমিকা নই, তবুও আপনি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছেন আমার সাথে, তাহলে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আগামী 2 দিনের মধ্যে কাব্যকে বিয়ে করে আমি আপনার সামনে আসব। প্রথমে যে অর্ণি কথাগুলো ইসমামকে বলেছে, সেই কথাগুলো কাব্যর কানে যেতে সময় লাগলো না। কাব্যর বন্ধু অতটুকু শুনেই দৌড়ে গিয়ে কাব্যকে সব জানিয়েছে। কাব্য ভেবেছে ইসমামের খারাপ লেগেছে, তাই ইসমামের কাছে এসে কাব্য বলল, অর্ণি যেমনটা বলেছে আমি তেমনও নই ইস্যু। আমি আজ অব্দি কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখাইনি। আমার মেয়ে বন্ধু বলতে তুমিই আছো, আর সেটাও শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে। আমি মনের কথা লুকিয়ে রাখতে পারি না, তাই সোজা সাপটা বলেই দিলাম। যদি তোমার মনে হয় আমি তোমাকে ছেড়ে দিব, তাহলে চলো আমরা বিয়ে করি। এখন কেউ জানুক, আমাদের বয়স হবে, তখন না হয় সবাই জানবে। আর তো কিছুদিন মাত্র। ইসমাম ইতস্তত বোধ করে বলল, কিন্তু কাব্য, বিয়ে করার জন্য হলেও তো একটা বয়সের দরকার হয়, নাহলে বিয়েটা তো হবে না। কাব্য আর চোখে তাকিয়ে বলল, পৃথিবীতে কোনো কিছুরই টাকার থেকে বড় নয়। তুমি রাজি কিনা সেটা বলো। ইসমাম হালকা মিষ্টি করে একটা হাসি দিল। কাজ অফিসে বসে আছে কাব্য ইসমাম, উদ্দেশ্য বিয়ে করা। কাজী রাজি না হলেও মোটা অঙ্কের টাকা দিয়ে এবং সমস্ত কিছু গোপন থাকবে এই শর্তেই কাজীকে রাজি করানো হয়েছে। সাক্ষী হিসেবে কাব্যর বিশ্বস্ত 2 জন বন্ধু ছিল। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী অফিস থেকে বের হওয়ার সময় কাব্য খেয়াল করলো কোন একটা ছায়া দেয়ালের পাশে আড়াল হয়ে গেল। কাব্য এতটা পাতা দিল না বিষয়টা। কলেজের চত্বরে বসে আছে কাব্য ইসমাম। কাব্য ইসমামকে উদ্দেশ্য করে বলল, প্রেম করতে দিলে না, ভেবেছিলাম বিয়ের আগে প্রেম করব, তার কই হলো? ইসমাম লজ্জায় লাল হয়ে বলল, সমস্যা কি, বিয়ের পরে তো প্রেম করবে, বলি মুখে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কাব্য হি করে হেসে বলল, তা এখন থাকবে কোথায়? শ্বশুরবাড়ি যাবে নাকি? ইসমামের মুখটা চুপসে গেল। বাবার সাথে প্রায় রাগারাগি হয় তার। বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে মন চায় না। কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাবা আর বাড়িতেই থাকতে হয়। এবার আর বাড়িতে থাকবে না সে। ইতস্তত করে কাব্যকে বলল, তোমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে আমাকে? আমি বাড়িতে থাকবো না। কাব্য কিছুটা আঁচ করতে পারল, কিন্তু বাবাকে এত তাড়াতাড়ি বিয়ের কথা কোনোভাবেই জানাতে পারবে না সে। ইসমামের মুখটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, তুমি একটু ম্যানেজ করতে পারবে না ইস্যু? বাবাকে বলতে পারবো না, বাবা খুব রাগী। সময় হলে বাবা ঠিক মেনে নেবে। ইস্যু দৃষ্টি নিচু করে জানালো তার কিছুই দরকার নেই। অজ্ঞাত ইসমামকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় সে। সেদিনের মতো ইসমামকে বিদায় দিয়ে বাড়িতে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে কাব্য। হুট করে নিজের রুমে শব্দকে দেখে চমকে ওঠে। শব্দ কখন কোথায় কিভাবে যায় কাব্য বুঝে উঠতে পারে না। কাব্যর দিকে তাকিয়ে শব্দ জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন আজ তোর? একদম সন্ধ্যা ঠিকই আসলি যে? কাব্য মুখে কৃত্রিম হাসি ঝুলে বলল, বাবা, কলেজটা আমার বাড়ি থেকে খুব দূরে হয়ে যাচ্ছে। তুমি কলেজের আশেপাশে একটা বাড়ি ঠিক করে দিতে পারবে আমার জন্য? আজকে দেখো আমি অসুস্থ হয়ে গেলাম পথে আসতে, পরে এক জায়গায় বসেছিলাম তাই দেরি হলো। সামনে আমার পরীক্ষা, এমন করলে তো হবে না বলো। প্রত্যুত্তরে শব্দ বলল, তোমার গাড়ি আছে শব্দ? আমি গাড়িতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বাবা। সবাই ভাবে আমি বেশি বড় লোক, আমার সাথে কেউ মিশে না। তাহলে টাকা দিব অন্যের গাড়ি করে যাবে? না বাবা, আমি অন্যের গাড়িতে কেন যাব? ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবো? তোমার কথার যে কোনো যুক্তি নেই, সেটা কি বুঝতে পারছো তুমি? আমি এত কিছু জানি না বাবা। তোমার গাড়ি কিনে দেওয়ার টাকা আছে, আমার ভালো কলেজের জন্য আশেপাশে একটা বাড়ি থাকার ব্যবস্থা করার টাকা নেই। টাকা থাক না থাকার কথা না কাব্য, আমি তোমাকে একা থাকতে দিতে পারবো না। আমি তো একা থাকবো না বাবা। মানে ভয় করলে বন্ধু নিয়ে থাকবো, আর এখানেই বেশিরভাগ সময় থাকবো। যেদিন ক্লান্ত লাগবে বা সমস্যা হবে ওখানেই থাকবো। তার মানে তুমি অন্য কোথাও থাকবে? হ্যাঁ, তবে শর্ত হলো
আমি যে বাড়িতে থাকতে বলবো সেখানে থাকতে হবে, না করতে পারবে না। আমি রাজি। গভীর রাতে শব্দ খুব খুশি মনে বাইরে বের হয়। অর্ণির বাড়ি পৌঁছাতে তার এক মুহূর্ত লাগলো না। বাড়ির চারপাশে কোনো সিকিউরিটি নেই। রোজ যে সিকিউরিটি ছাড়া থাকে এখানে, সেটা বিশ্বাস হলো না শব্দের। তবু খুব সন্তর্পণে বাড়ির ভেতর ঢুকে রোদের রুমে ঢুকে পড়ে শব্দ। এখানে অদৃশ্য হয়ে ঘোরাফেরার সমস্যার ব্যাপার। অর্ণি নিজে জিনকন্যা, অদৃশ্য হলেও চট করেই ধরে ফেলবে অর্ণি। তবে তেমন কোনো সমস্যা হলো না। রোদ ঘুমিয়ে আছে, ঘুমন্ত চেহারা, ফুটে উঠেছে সারাদিনের ক্লান্তি। শব্দের আগের কিশোরী রোদের কথা মনে পড়ে গেল। শক্তপোক্ত মেয়ে হলেও শব্দের কাছে তার বাচ্চামো ছিল নিতান্ত দিনের সঙ্গী। রোদের মুখের সোজা উপরে হাত দিয়ে মনে মনে ছুঁয়ে দিল শব্দ। খুব ইচ্ছে করছিল হাতটা মুখে ছুঁয়ে দিতে, কিন্তু পারল না। রোদকে দেখে শব্দ হু হু করে কেঁদে ফেলল। হুট করেই রোদের ঘুম ভেঙে যায়। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না রোদ। রোদকে জেগে উঠতে দেখে এক প্রকার পালিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শব্দ। রাস্তায় এসে অসহায়ের মতো বসে চিৎকার করে কাঁদতে থাকে শব্দ। নিঃশ্বাস নিতে না পারার মতো কষ্ট হচ্ছে শব্দের। একটা সময় জ্ঞান হারায় শব্দ। শব্দের যখন জ্ঞান ফিরল তখন ভোররাত। মাথার পাশে বসে আছে শুভ্র। একটু দূরে অভ্রকে কোলে নিয়ে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মিষ্টি। মাথা চেপে ধরে বসে শুভ্রকে জিজ্ঞাসা করলো শব্দের কি হয়েছে। শুভ্র জানাই, একটু আগে রুম থেকে বেরিয়ে মনে হলো তুই বাড়িতে নেই। তুই তো রাতে ঘুমাস না, বাড়ি পাহারা দেশ, আজকে পাইনি, তাই ছুটলাম তোকে খুঁজতে। অবশ্য তুই রোদ ছাড়ার কার কাছে যাবি, রাস্তায় তোকে পড়ে থাকতে দেখে নিয়ে এসেছি। কি হয়েছিল তোর? শব্দ মৃদুস্বরে উত্তর দিল, জানি না। একটা কথা বলবি শুভ্র? শুভ্র হ্যাঁ সূচক মাথা নাড়তেই শব্দ বলল, তুই কি কখনো রোদ ভালোবেসেছিল? তুই কি এখনো রোদকে ভালোবাসিস? তুই বললে রোদ ফিরে আসবে ভাই, তুই একটু রোদকে বল না। শুভ্র শব্দের গালে হাত রেখে বলল, দেখ ভাই, রোদ কখনই আমাকে ভালোবাসিনি। রোদ ভালো মেয়ে, এই জন্য আমার আর্তনাদেও কষ্ট পেত। ওর মনে হতো আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মানুষ তার ভালোবাসাকে রেখে অন্য একজনের কাছে কেন যাবে বল? রোদ তো তোকে ভালোবাসতো, তাই তোকে রেখে আমার কাছে আসেনি। আর আমার কথা বলছিস? প্রথম ভালোবাসা মানুষ ভুলতে পারে না। হয়তো মনের কোথাও না কোথাও রোদের জন্য ভালো লাগাটা আছে, কিন্তু ভালোবাসাটা নেই। আর সব মিলিয়ে আমি মিষ্টির সাথে ভালো আছি। মিষ্টি আমার জীবনে না আসলে আমি সত্যি হয়তো রোদের শোকে দেবদাস হয়ে যেতাম। মিষ্টি যেভাবে আমাদের পরিবারটা আগলে রেখেছে অন্য কেউ হলে পারতো না। সেই রোদ চলে যাওয়ার পর থেকে ছোট্ট কাব্যকে নিয়ে নিজের মানুষ করেছে। কখনো আমাকে বলেনি আমার বাবু লাগবে। আমি জোর করেছি কিন্তু রাজি হইনি। কাব্যকে বড় করে তারপরে নিজের কথা ভেবেছে মেয়েটা। এত কিছুর পরও যদি বলি আমি মিষ্টিকে না অন্য কাউকে ভালোবাসি, সেটা অন্যায় হবে। কিন্তু সত্যি তো আমি মিষ্টিকে ভালোবাসি। শব্দের অসুস্থতার কথা কাব্যকে বলা হলো না। খুব সকাল সকাল কাব্য শব্দের খোঁজ করল। উদ্দেশ্য হলো নতুন বাড়ির ব্যবস্থা। কাব্য শব্দের রুমে আসতেই শব্দ কাব্যকে ডেকে পাশে বসে বলল, তুমি আমার ছেলে। আমি জানি তুমি কোনো ভুল কাজ করবে না। আমি তোমার কাছে খারাপ হতে পারি, তুমি আমার কাছে খারাপ না। তাই নিজের আদর্শ ধরে রেখো। আমাদের বাড়ি থেকে দূরে এবং শহর থেকে দূরে, মানে যাতায়াতের মাঝখানে তোমার জন্য বাড়ি ঠিক করেছি। একাই থাকবে পুরো বাড়িতে। কাব্য খুশির শব্দকে জড়িয়ে ধরল। রোদ যাওয়ার পরে এই প্রথমবার কাব্য শব্দকে জড়িয়ে ধরল। খুশি মনে কাব্য গিয়ে নিজের জামাকাপড় গুছিয়ে নিল। শব্দ হালকা এসে নিজের মনেই বলল, তুমি কে তা জানি না, তবে আমার ছেলেকে যে সুপথে ফিরিয়ে আনতে চেষ্টা করছো এতে আমি খুশি। আজ সকাল সকাল ইমা আসলো বাড়িতে। প্রায় অনেকদিন পরে কাব্য রাগারাগি করার পরে এই প্রথম আসলো। কাব্যকে বাড়ি ছাড়তে দেখে বেশ খুশি হয়ে যায় ইমা। কাব্য বাড়ি ছাড়লেই পাকাপোক্তভাবে এই বাড়িতে জায়গা করে নিতে পারবে সে। তাই নিজের হাতেই কাব্যর সবকিছু গুছিয়ে দিচ্ছে। বিষয়টা কাব্যর মোটেও ভালো লাগে না। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে উদ্দেশ্য করে কাব্য বলল, আমি যাচ্ছি, মানে এই নয় যে একেবারে চলে যাচ্ছি। এটা আমার বাড়ি, আমার যখন খুশি আমি আসবো, দিনে একবার হলেও আসবো। এই বাড়ির সবাইকে ছেড়ে আমি থাকতে পারবো না। তাই কেউ যদি ভেবে থাকে আমার মায়ের জায়গা আমার অবর্তমানে নিয়ে যাবে, সেটা ভুল। মিষ্টি মা, এই সংসারের সব দায়িত্ব তোমার। এক বিন্দু যেন অন্য কারো হাতে না যায়। চাচা, আমার বাবার দায়িত্ব তোমার। নিজের খেয়াল তো নিজে রাখতে পারবে না, তাই তোমাকে এই দায়িত্ব দিলাম। আর বাবা দাদা দাদির দায়িত্ব তোমার। অভ্রকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে কাব্য বলল, ভাই দুষ্টমি করবে না, আমি তোমার জন্য খেলনা নিয়ে আসবো, কেমন? অভ্র কাব্যকে পাল্টা চুমু দিয়ে বলল, ভাই তুমি তাড়াতাড়ি এসো। কাব্য তার নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জায়গাটা একদম একা। ভালোই হলো, কেউ কিছু জানতে পারবে না। এই ভেবে মনে মনে খুশি হয় কাব্য। জিনিসপত্র ভেতরে রেখে সোজা কলেজে যায়। ইসমামকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাব্য। ইসমাম লজ্জা পেয়ে ছাড়াছাড়ির চেষ্টা করতে কাব্য বলে, আরে আমার বউকে আমি ধরেছি, তাতে কার কি? চুপ করে থাকো, এত নড়াচড়া করছো কেন তুমি? একইভাবে জড়িয়ে ধরে কাব্য বলে, আজ ক্লাস করতে হবে না, বাসায় যাও, যা যা প্রয়োজনীয় সব নিয়ে এসো। বাসার ব্যবস্থা বাবা করে দিয়েছেন, আজকে যাবে আমার সাথে। ইসমাম কাব্যর বুকের মধ্যে মাথাটা উঁচু করে বলল, কেন? তুমি না বলেছিলে তোমার বাবা খুব রাগী? আর করলে না রাগ? তোমার বাবার প্রতি তোমার অযথা একটা নেগেটিভ ধারণা জন্মেছে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বুঝবে না ইস্যু, সময় আসুক সব জানবে। তবে জানার পরে তুমি অন্তত আমার বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার জানার অধিকার আছে, শুধুমাত্র এই জন্যই বলবো। জঙ্গলের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে ঘর। ঘরের জিনিসপত্র ঠিক করতে ফুল নিয়ে এসে ঘর সাজাতে বেশ অনেকটা সময় চলে যায়।
আজ কাব্য ইসমামের বিয়ের প্রথম রাত। যদিও আগে একবার হয়েছে, তবে সেদিন দুজন আলাদা ছিল। ঘরটা দুজনে মিলে সাজিয়ে দুজনেই খুশি। টোনাটুনির সংসার বলে কথা। বিকেলে এসে শুভ্র কাব্যকে খাবার দিয়ে যায়। তখন ইসমাম বাইরে ছিল বলে ধরা পড়েনি। সে খাবার দুজন মিলে ভাগ করে খেয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত 10টার দিকে সব কাজ শেষ করে দুজনে এক জায়গায় নিশ্চিন্তে বসেছে। ইসমাম আজ সেজেছে, কখনো না সাজলেও আজ কাব্যর জন্য সাজতে বড্ড ইচ্ছে করল। দুজনে মিলে ছাদে গেল চন্দ্রবিলাস করতে। মৃদু বাতাসে ইসমামের মুখের ওপর চুলগুলো হালকা উঠছে, সেটাই মুগ্ধ হয়ে দেখছে কাব্য। এই প্রথম কোনো মেয়ের কোলে মাথা রেখে গল্প করছে কাব্য। ইসমাম কাব্যর মুখের দিকে তাকালেই কাব্যর মুখ লজ্জায় লাল হয়ে যায়। এক হাত দিয়ে চোখ রেখে আবার কথা বলতে শুরু করে কাব্য। আজ তার জীবনের সব জটিলতার বলার সময় এসে গেছে, যা আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি সে। বাড়িতে কে কে আছে কাব্য? ওমা, তোমাকে তো বলা হয়নি। কিছু না জেনে শুনে বিয়ে করে ফেললে। যদিও আমিও জানি না তোমার বিষয়ে, তাতে কি? আমাকে ভরসা করো না? করি তো। তাহলে এখন বলো। বাড়িতে বাবা, শুভ্র চাচু, মিষ্টিমা, ছোট ভাই, দাদা এবং দাদি আছেন। মা? মা? আমি জানি না মা কোথায়। আন্টি বেঁচে আছেন? তাও জানি না। কি বলছো? আমার যখন 5 বছর তখন দেখলাম একদিন তুমুল ঝগড়া করছে বাবা আর মা। তারপর মা রেগে মেগে চলে গেল। আমাকে নিয়ে যেতে দেয়নি বাবা। বাবা নাকি ফিরে আনতে গিয়েছিল, কিন্তু মা আসেননি। এখন বাবাও জানে না মা কোথায়। আর কোনো খোঁজ নাওনি তোমরা? না, আমি তো ছোট ছিলাম। বাবা বাড়ি থেকে মায়ের অস্তিত্ব মুছে দিলেন। যতটুকু আছে তাও আমার জন্যই আছে। আমি মাকে বিলীন হতে দিতে পারবো না। আমি মায়ের আদর ভালোবাসা পাইনি ইস্যু। বাবা আর খোঁজেনি মাকে। তোমার বাবা তাহলে তোমার মাকে ভালোবাসতেন না? না না, তেমন না। বাবা প্রচুর ভালোবাসতেন মাকে। প্রেম করে বিয়ে করেছিল দুজনে। বাবা কত কেঁদেছে মায়ের জন্য, আমাকে আগলে রেখেছে সবসময়। এখনো কাঁদে বাবা, আমি দেখি। তবে মায়ের কথা মনে পড়লে এমনটা মনে হয় বাবা কেন ফিরে আনলো না। বাবার সব দোষ। তখন বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তবে আমিও বাবাকে ভালোবাসি। তোমার উচিত তোমার বাবার থেকে দূরে থেকে তোমার বাবাকেও বোঝানো যে কাছের মানুষ দূরে থাকার কি যন্ত্রণা। কি বলো তুমি? বাবা ছাড়া আর কে আছে আমার? আমি আছি না, আর কাকে লাগবে বলো তো? তো তোমার বাবাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার বাবার সাথে কথা বলবে না? পারবো না এটা আমি। আহা, করেই দেখো না। তাহলে তোমার বাবা তোমার মায়ের খোঁজ জানলে নিশ্চয়ই ফিরে আনবে। সত্যি? হ্যাঁ। আচ্ছা চলো ভেতরে যাই। রুমে গিয়ে কাব্য ইসমামের কপালে চুমু দিয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ইসমাম আটকে দেয়। কাব্য ইসমামকে জড়িয়ে ধরে বলল, ইস্যু, আমাদের বিয়ে হয়েছে এটা ঠিক, কিন্তু সমাজ স্বীকৃতি হয়নি এখনো। তাছাড়া তুমি আমি দুজনে অনেক ছোট। সময় হোক। বলেই কাব্য পাশের রুমে চলে যায়। অন্যদিকে ইমা কাব্যদের বাড়িতে থাকতে শুরু করে। বলতে গেলে একক রাজত্ব চালিয়ে যাচ্ছে ইমা। শুভ্র এবং শব্দের বোন বলেই মিষ্টি কিছু বলছে না। তবে ইমা সারাদিন শব্দের সামনে ঘুরঘুর করে। কারণে অকারণে শব্দের রুমে গিয়ে আড্ডা জমায়। বিষয়টা একদমই মিষ্টি মানতে পারছে না। সে মনে মনে চায় রোদ ফিরে আসুক। তাই এই বিষয়টা কাব্যকে জানাবে বলে মনে স্থির করল কাব্য। সকাল সকাল শব্দ খাবার দিতে যায় কাব্যকে। কলিং বেল বাজানোর সাথে সাথেই ওপাশ থেকে আওয়াজ আসে, কে? শব্দ এপাশ থেকে উত্তর দেয়, কাব্য, আমি। বাবা? কাব্য খুশি দরজা খুলে দেয়। শব্দের মুখটা দেখে গতকালকে ইসমামের কথাগুলো মনে পড়ে কাব্যর। শব্দের হাত থেকে ছৌ মেরে খাবারটা নিয়ে বলল, প্রতিদিন তোমাকে খাবার দিতে আসতে হবে না বাবা। আমাকে টাকা পাঠিয়ে দিবে, আমি নিজে রান্না করে খাবো। তোমার মুখ আমার দেখতে মন চায় না। বলেই মুখের উপর দরজা বন্ধ করে দেয় কাব্য। শব্দ ঠাই দাঁড়িয়ে আছে। ছেলের মুখে এমন কথা শুনতে হবে কল্পনা করেনি সে। এতই ঘৃণা করে যে মুখটা অসহ্য হয়ে উঠেছে। চোখ থেকে টুপ করে পানি পড়ল নিচে। সূর্যের তীব্র তাপে নিমিষে উদা হয়ে গেল চোখের পানি। বাড়ি ফেরার পথে শব্দ ভাবল যে তার চেহারাটাই নষ্ট করে ফেলবে সে, যেন তার ছেলে আর চেহারা দেখে অসহ্য না লাগে। পথে শব্দ নিজের জিনরূপে এসে হাত বাড়িয়ে হাতের বড় বড় নখগুলো বের করে মুখে আঁচড় কাটতে যায়। পেছন থেকে কারোর হাতের টান পেয়ে পেছনে ঘুরে তাকায় শব্দ। নিমিষে রাগ দুধ হয়ে গেল। এদিকে খাবার নিয়ে ভেতরে গিয়ে থপাস করে বসে পড়ে কাব্য। ইসমাম দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কাব্য সবটা মুখে শোনার পর মুচকি হাসি দিয়ে ইসমামকে বলে, যা করেছ বেশ করেছ। ওনার জন্য এটাই ঠিক আছে। চলো খেয়ে নিবে, কলেজ যেতে হবে তো। দুজনে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি কাজ করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে যায় ওদের। প্রথম ক্লাস শুরু হওয়াতে কেউ ঢোকেনি ক্লাসে। কলেজের মাঠে বসে আছে কাব্য ইসমাম। হুট করে ওদের পাশে অর্ণিকে বসতে দেখে কাব্য কিছুটা দূরে সরে যায়। অর্ণি ইসমামের দিকে ঝুঁকে বলল, কি ভয় পেয়ে গেলে নাকি? ইসমাম অর্ণির কানের কাছে ফিসফিসে বলল, তুমি যতটা ডেঞ্জারাস তার থেকেও দ্বিগুণ ডেঞ্জারাস কিন্তু আমি। তুমি দৃশ্যমান থাকো কিংবা অদৃশ্য, জিতব কিন্তু আমি। অর্ণি ভ্রু কুচকে তাকায়। ফের অর্ণি প্রশ্ন করে, 2 দিন তো হয়ে গেল, বিয়ে করবে বলেছিলে না? ইসমাম বিয়ের কথা বলতে যেতেই হাত চাপে ধরে কাব্য। কাব্যর ইশারা পেয়ে বিয়ের কথা লুকিয়ে ইসমাম বলল, সময় হলে টের পাবে। এত তাড়াতাড়ি কিসের? অর্ণি তাচ্ছিল্য নিয়ে হেসে বলল, তার আগে যদি কাব্যকে নিয়ে যাই আমি? ইসমাম দাঁত কপাটি বের করে বলল, চেষ্টা করে দেখতে পারো। সামনাসামনি বসে আছে শব্দ এবং রোদ। নিজের ক্ষতি কেন করতে চাইছে শব্দ সেটা বুঝতে পারছে না রোদ। বারবার জিজ্ঞাসা করে ব্যর্থ হচ্ছে রোদ। শব্দের মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। সে কোনোভাবেই রোদকে কাব্যর অবনতির কথা জানাতে পারবে না। কোনো একদিন যদি রোদের সবটা মনে পড়ে, তখন শব্দের দিকে যেন আঙুল তুলতে না পারে যে শব্দ তার ছেলেকে সঠিকভাবে তৈরি করতে পারেনি।
তাই চুপটি করে বসে আছে শব্দ। মিস্টার শাহরিয়ার, আপনি ঠিক আছেন? জি হ্যাঁ। অমন করছিলেন কেন? ফ্যামিলি প্রবলেম। ও আচ্ছা, ফ্যামিলি প্রবলেম হলে এমন করতে হয় না মিস্টার শাহরিয়ার, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় মোকাবেলা করবেন। আপনি এ সময় এখানে? অর্ণিকে কলেজ দিতে গিয়েছিলাম, ফেরার পথ আপনাকে দেখলাম। একটা কথা জিজ্ঞাসা করি? কোনো রেশারেশি থেকে উত্তর দেবেন না, সৎভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করব, বলুন। অর্ণি আপনার নিজের মেয়ে? না, তবে নিজের মেয়ের থেকে কম ভালোবাসি না আমি। তাহলে অর্ণিকে? আমি জানি না ওকে, যতটুকু মনে আছে একদিন আমি ঘুম থেকে উঠলাম, বাচ্চার চিৎকার পেলাম বাইরে এসে দেখি অর্ণি, তখন ছোট ছিল একদম, তখন থেকে আমি ওর মা। আপনার মনে হয়নি যে অর্ণিকে কেউ ইচ্ছে করে আপনার কাছে দিয়ে গেছে? আমার কোনো শত্রু নেই মিস্টার শাহরিয়ার, আর আমার তো কেউ নেই পৃথিবীতে, তাই ওকে নিয়েই বাঁচতে আরম্ভ করলাম। সত্যি কি আপনার কেউ নেই? আজ আসি মিস্টার শাহরিয়ার, এরকম কাজ আর করবেন না। রোদ চলে যায়, শব্দ রোদে যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনটা খারাপ হলেও রোদের যে নতুন সংসার হয়নি সেটা ভেবেই লুঙ্গি ডান্স দিল শব্দ। কয়েকবার মুখ দিয়ে শীষ বাজিয়ে খোকাবাবের স্টাইলে নাচতে নাচতে বাড়ি পৌঁছে যায় শব্দ। দুদিন ধরে শব্দ ঘরে দরজা খুলছে না। বাইরে দাঁড়িয়ে শুভ্র মিষ্টি সহ বাড়ির সবাই দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শব্দ যখন মন চাইবে তখনই সে বের হবে, এছাড়া কেউ তাকে রুম থেকে বের করতে পারছে না। প্রথমে সবাই ভেবেছিল কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে তাই বিরক্ত করেনি, কিন্তু কাহিনী ঘটে যাচ্ছে। রুমের ভেতর থেকে কখনো কখনো ভেসে আসছে রোমান্টিক হিন্দি গানের কয়েকটা লাইন, আবার কখনো ভেসে আসছে কোমর দোলানো নাচের গান। শুভ্র আছে মহা মুশকিলে, ভাইয়ের কি হয়েছে সেটা সে ভাই হয়ে ধরতে পারছে না। এর থেকে দুঃখের কথা আর হতেই পারে না। তাই অবশেষে এক প্রকার বাধ্য হয়ে অদৃশ্য হয়ে শব্দের রুমে ঢোকে শুভ্র। শব্দকে এই অবস্থায় দেখে ফট করে চোখ বন্ধ করে নেয় শুভ্র। ভুল দেখেছে কিনা সেটা ভেবে আবার চোখ পিটপিট করে তাকায় শুভ্র, কিন্তু না, যা দেখছে সব সত্যি। এক কোণে আপাতত খুব যত্ন করে রাখা আছে সাউন্ড বক্স, যেটা দীর্ঘকাল অনাদরে পড়েছিল। এদিকে শব্দ রোদের একটা শাড়ি নিয়ে জড়িয়ে নেচে যাচ্ছে। কখনো কখনো রোমান্টিক গানে শাড়ির আঁচল ধরে কাপল ডান্স করছে, আবার কখনো কখনো বাদরের মতো লাফিয়ে লাফিয়ে কোমর দুলিয়ে উড়াধরা ডান্স করছে। শেষে ভাইয়ের মাথাটা সত্যি সত্যি পরপারে চলে গেছে কিনা সেটা ভেবে আবেগে আপ্লুত হয়ে চোখে পানি চলে এলো শুভ্রর। বিছানা থেকে বালিশে নিয়ে ধারাম করে শব্দের মাথায় ছুঁড়ে মারল। মাথায় হাত দিয়ে মুখ দিয়ে আউচ করে শব্দ করে বসে পড়ল শব্দ। শুভ্রকে দেখে হ্যাবলার মতো দাঁত বের করে এগিয়ে এসে বলল, আরে ভাই যে, আয় বস আয়। পর মুহূর্তেই নিজের দিকে তাকিয়ে রোদের শাড়ি গায়ে জড়ানো দেখে দ্রুত শাড়িটা খুলে বিছানায় ছুঁড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে যায় শব্দ। শুভ্র কপালে হাত দিয়ে বলল, কি হচ্ছে তোর? এগুলো কি? শব্দ নিজের হাসি আটকে রাখতে পারছে না, মুখে হাত দিয়ে মুখ টিপে হেসে বলল, আরে খুশির খবর আছে। আমি কি মিছামিছি এমন করছি? তুই শুনলে তুইও নাচবি। শুভ্র ভুরু কুচকে তাকালো। শুভ্রকে ভুরু কুচকাতে তাকাতে দেখে শব্দ বলল, কি বেশি হচ্ছে না? আচ্ছা শোন তাহলে, রোদ আছে না, আসলে বিয়ে করেনি আর, তার মানে রোদ এখন আমার বউ, অর্ণিওর আসল মেয়ে না। কি যে করবো আমি খুশিতে, আসলে আমি বুঝতে পারছি না কি করব। আমার এই খুশিটা সেলিব্রেট করব কিভাবে একটু বলে দে না প্রিয় ভাই। শুভ্র খিলখিল করে হেসে বলল, ভাই তুই 2 দিন ধরে সেলিব্রেট করছিস, আর কি আইডিয়া দিব বলতো তোরে? আর এত খুশি হচ্ছিস কেন যে? রোদের বিয়ে না হলে কি তোর কাছে ফিরে আসবে? শুভ্রকে বসিয়ে শব্দ নিজের পাশে বসাতে বলল, ভাই তুই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ, ভাইয়ের খুশিতে জল ঢেলে দিচ্ছিস। শব্দকে টেনে ঘর থেকে বের করে টানতে টানতে বলল, চল কাব্যকে দেখে আসি। কাব্যর কথা শুনে শব্দের মুখ চুপসে গেল। হাত ছাড়িয়ে বলল, না রে তুই যা, ও বলেছে আমার মুখ দেখলে ওর ঘৃণা করে। শুভ্র তবুও শব্দকে টানতে টানতে নিয়েই গেল। কলিং বেল বাজতে অপর পাশ থেকে আওয়াজ আসলো, কে ওখানে? শুভ্র জবাব দিল, কাব্য আমি শুভ্র। কাব্য নাচতে নাচতে এসে দরজা খুলে দিল। কতদিন পর শুভ্রর সাথে দেখা হচ্ছে তার। খুশি মনে দরজা খুলে সামনে শুভ্রর সাথে শব্দকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে যায় কাব্যর। মুখে প্রকাশ না করে দরজায় দাঁড়িয়ে কথা বলতে আরম্ভ করলো কাব্য। কাব্যকে সরিয়ে শুভ্র হাসি মুখে শব্দের হাত ধরে ভেতরে ঢুকে ঘর দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এবার কাব্যর শুভ্রের উপরে রাগ হলো। দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, কারো পারমিশন না নিয়ে তার বাসায় ঢোকার নিষেধ জানো না তুমি? শুভ্র ভাব নিয়ে সোফায় বসে বলল, আমাকে তোর বাবা ভাবিস না যে যা বলবি সব শুনবো। এতটা ভালো নই আমি, এতটা বড় হোসনি যে তোর বাড়িতে ঢুকতে আমার পারমিশন লাগবে। সব থেকে বড় কথা, বাড়িটা আমার, তোর নয়। বাড়িতে আর কে থাকে? কাব্য আমতামতা করে বলল, কেউ না চাচ্ছু, আমি একাই থাকি। শুভ্র বাঁকে এসে বলল, একা থাকাই ভালো, তবে মিথ্যে ভালো না। তোর ধারণা নেই আমরা 2 ভাই কি করতে পারি। আছিস, থাকতে দিলাম, তবে সাবধানে, খেয়াল রেখে থাকবি। বাবাকে কি বলেছিস? কাব্য মাথা নিচু করে বলল, কই কিছু না তো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না তোর কোনো মতিভ্রম হয়েছে, আগে তো এমন কথা বলিসনি কখনো। একটা কথা, একদিন তোর বাবাকে তুই বলেছিস তাই কিছু বলিনি, তবে আমার ভাইকে কিছু বললে আমি ছেড়ে দিব না। চল শব্দ যাই। দুজনে বের হওয়ার আগে দরজার ওপাশে ইসমামকে দেখতে ভুল করলো না। দুজনে হাঁটছে জঙ্গলের রাস্তা ধরে। শব্দ, মেয়েটা কে? কাব্যর বউ। মানে কাব্য বিয়ে করেছে? কবে? 5 দিন হলো। জানতি তুই? খোঁজ নিয়েছিস কে? না, নিতে মন চাইল না। কাব্য ভুল কাজ করবে না, আর এখানেও যদি আমি বাধা দিই তাহলে ভাববে আমি ওর সুখ কেড়ে নিতে চাই। তবুও বাদ দে না। পেছন থেকে কারোর ডাকে থমকে দাঁড়াই দুজনে। চোখ বড় করে দুজনেই পেছনে তাকায়।
রোদ আসছে দৌড়ে, সে কিশোর কন্যার মতো পিঠে চুলের গোছা ছুটিয়ে। শুভ্র ফট করে চোখ বন্ধ করে নিয়ে বলল, শব্দ, তোর বউয়ের দিকে তুই তাকা। আমার বউ বাচ্চা কাচ্চা আছে রে, এখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় মিষ্টি আমাকে জুস বানিয়ে দিবে রে। শব্দ নিজের বুকে হাত রেখে শুভ্রের গায়ে হেলান দিয়ে বলল, আরও একবার প্রেমে পড়ে গেলাম, পৃথিবীর সব থেকে সুন্দরী নারী আমার। রোদ সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারা কোথায় গিয়েছিলেন? শব্দ আর শুভ্র নিজেদের ঠিক করতে ব্যস্ত। শব্দ বলল, বলতে পারছে না। শুভ্রকে খোঁচা দিয়ে ইশারা করলো কথা বলতে। শুভ্র রোদকে উদ্দেশ্য করে বলল, কাব্যর কাছে গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? রোদ ভ্রুকুচকে বলল, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন যে? পথের মাঝে একটা গাছের গুড়ির ওপরে তিনজন বসে কথা বলতে লাগলো, তবে শব্দ একটাও কথা বলল না, সে একদম চুপচাপ। শব্দকে কথা বলতে না দেখে রোদ বলল, মিস্টার শাহরিয়ার, আপনি ঠিক আছেন? কথা বলছেন না যে? শুভ্র শব্দের কানে কাছে গিয়ে ফিসফিসে বলল, দেখলি আমি এত কথা বলছি, রোদ কানিয়ে নিচ্ছে না, অথচ তুই কথা বলছিস না, সেটা নিয়ে মাথা ব্যথা ওর। শব্দ ফির শুভ্রকে খোঁচা মেরে বলল, আরে না না, আমি ঠিক আছি, আপনি কোথায় গেলেন? রোদ প্রত্যুত্তরে বলল, কলেজে। সামনে তো প্যারেন্টস মিটিং আছে, অর্ণির জন্য যেতে হবে, তো আপনি যাবেন না? শব্দ নিশ্চুপ। ছেলের সামনে রোদ পড়লে ছেলেকে সামলানো যাবে না। এদিকে কাব্যকে সামনে বসে 1 ঘন্টা ধরে বকাবকি করে যাচ্ছে ইসমাম, কারণ একটাই, শব্দ ও শুভ্রর সাথে কেন কথা বলল। এক পর্যায়ে কাব্য রেগে গিয়ে বলল, তুমি কি চাইছো বলো তো? আমার বাবার সাথে আমার সম্পর্ক খারাপ মানলাম, কিন্তু আমার চাচু কি করেছে? ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, তাদের ভুলে গিয়ে তোমার এই 5 দিনের ভালোবাসার জন্য খারাপ ব্যবহার করবো আমি? আমার বাবার কথাও শুনি না, আর তুমি আমাকে শাসাচ্ছ? ভালোবাসি বলেই কিছু বলছি না আমি, তবে লিমিট ক্রস করবে না ইস্যু, বলেই গটগট করে বাইরে বেরিয়ে যায়। সাংসারিক জীবন এমন জানলে এত তাড়াতাড়ি বিয়েই করতো না সে। হয়তো এমন কোনো কারণের জন্যই বাবা এবং মায়ের মধ্যে সেদিন ঝগড়া হয়েছিল। সেই দিনটার কথা চোখের সামনে আসতেই ডুকরে কেঁদে ওঠে কাব্য। মা থাকলে তার জীবনটা, তার পরিবারটা আজ এমন হতো না। একটা সুখী পরিবার থাকতো তাদের। রাগ করে বাড়ির দিকে রওনা দেয় কাব্য। আজ থাকুক একা ইসমাম, দেখুক একা থাকতে কেমন লাগে। আজ কিছুতে ইসমামের কাছে যাবে না সে। এদিকে রাস্তায় এখনও কথা বলে যাচ্ছে রোদসহ শুভ্র এবং শব্দ। শব্দ কিছুটা আজ করতে পেরে শুভ্রকে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রোদ দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে আপনাদের? শব্দ আমতা আমতা করে বলল, মিসেস শাহরিয়ার, আপনি বাড়ি যান, আমি আপনার সাথে পরে কথা বলবো, আজকে আমাদের একটু কাজ আছে, কেমন? যাচ্ছি। শুভ্রকে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে গেল শব্দ। রোদ কিছু না বুঝেই ঠোঁট উল্টে নিজের বাড়ির দিকে চলে গেল। রোদ যেতেই শব্দ হাঁপ ছেড়ে বাঁচল। শুভ্র হাত ছেড়ে ধমক দিয়ে বলল, কী হয়েছে? এভাবে টেনে আনলি কেন? শব্দ চুপি চুপি বলল, কাব্য আসছে। শব্দের কথা শেষ হওয়ার আগেই কাব্য বাড়ি পৌঁছালো। শব্দের দিকে তাকিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে কাব্য বলল, সরি চাচু, বাবাকেও সরি বলে দাও আমার পক্ষ থেকে। শুভ্র খুশি হয়ে কাব্যর মাথায় হাত বুলিয়ে দিল। অন্যদিকে কাব্যর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায় ইসমাম। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। ফোন হাতে নিয়ে কাব্যকে কল করতেই ফোন বন্ধ পেল। বাড়ি জঙ্গলের দিকে হওয়াতে ঘর থেকে বের হয়নি ইসমাম, তবে অনুভব করলো ঘরে ইসমাম ছাড়া আরও কেউ আছে। রাতে খাবার খেয়ে রুমে ঢুকতেই দেখতে পেল ঘরের এক কোনায় সাদা জুব্বা পরা কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, যাদের শরীর থেকে আলো ছড়াচ্ছে। তারা হাত বাড়িয়ে বলল, কাব্য কোথায়? কাব্যকে নিতে এসেছি আমরা। ইসমাম ভয়ে জোরে চিৎকার করলো। ইসমামের চিৎকারে লোকগুলো নিমিষে উদা হয়ে গেল। ইসমাম যথাসম্ভব নিজেকে সামলে নিজের মনের ভুল ভেবে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু মাথা থেকে এই ঘটনাটা দূর হচ্ছে না তার। ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে যায় ইসমাম। মাঝরাতে বিরক্তিকর আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় ইসমামের। এদিক ওদিক তাকিয়ে দেখল রুমে জানালার কাছে রক্ত। কালো একটা বস্তু জিব্বা দিয়ে চেটে রক্তগুলো খাচ্ছে এবং বড় বড় নখগুলো দিয়ে আঁচড় কাটছে। 2 দিন ধরে কাব্য ইসমামের কাছে বাড়িতে যাচ্ছে না। কলেজেও দেখা পাচ্ছে না ইসমাম। বাড়িতে থাকতে থাকতে ইসমাম অতিষ্ঠ হয়ে গেছে। প্রতি রাতেই সাদা জুব্বা পরা লোকগুলো এসে কাব্যকে চায়। প্রথমে মনের ভুল ভাবলেও পরবর্তীতে দেখা গেল সবটাই সত্যি। এর মাঝে ইসমাম রুমে ঢুকে দেখতে পেল নিজেই ফ্যানে ঝুলে আছে। নিজের ঝুলন্ত লাশ দেখে কলিজা কেঁপে উঠছে তার। 2 দিন ধরে খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিয়েছে ইসমাম। কাব্যর বাড়ি ইসমাম চেনে না, নাহলে আগে চলে যেত সেখানে। ফোন বের করে কাউকে কল করে বলল, আপনি তো বলেছিলেন কোনো সমস্যা হবে না, হলো তো? কাব্য আসছে না, বাড়িতে গিয়ে বসে আছে। আপনি কোথায়? আমি একা থাকবো না। কি? কবে? আচ্ছা ঠিক আছে, কলেজে প্যারেন্টস মিটিং আজ, সবাইকে যেতে হবে। শব্দ প্রথমে যেতে নাকচ করলেও সবার জোরাজোরিতে রাজি হলো। তবে কাব্যকে রোদের থেকে যতটা আড়াল করা যায় তাই করবে সে। প্রচণ্ড ভয় ভয়ে আছে শব্দ। কাব্যর সাথে রোদের দেখা হলে কাব্যকে সামলানো মুশকিল হয়ে যাবে। শব্দ ভেবেছিল রোদকে মনে করিয়ে তারপর কাব্যর সামনে আনবে। তার হচ্ছে কই, না পড়ছে রোদের কিছু মনে, না হচ্ছে প্ল্যান মতো কিছু। কলেজে পৌঁছে আর্নি খুশি খুশি মনে কাব্যকে খুঁজে যাচ্ছে। আজ রোদের সাথে কাব্যর দেখা করিয়ে ছাড়বে অর্নি, কিন্তু কাব্যর দেখা নেই। দূর থেকে কাব্যকে দেখেই অর্নি দৌড়ে সামনে এসে আগে শব্দকে সালাম দিল। কুশল বিনিময় করে কাব্যকে বলল, কাব্য চলো না, মামা এসেছে, তোমার সাথে দেখা করবে। শব্দ যেন আকাশ থেকে পড়ল। যেটা ভয় পাচ্ছিল সেটাই হচ্ছে। চোখগুলো বড় বড় করে বলল, না মা তুমি যাও, আমরা আরেকদিন দেখা করব। আজকে বাড়িতে অনেক কাজ, বুঝলে? কয়েকদিন পরে কাব্যর জন্মদিন, সব ব্যবস্থা করতে হবে। আমরা না হয় তোমাদের বাসায় ইনভাইট করার সময় তোমার মাম্মার সাথে দেখা করব, কেমন?
ওই দিন রাতের ঘটনার পর থেকে অর্ণি একটু রইস হয়ে চলে শব্দের থেকে। তাও ভয় ভয়ে বলল, না আঙ্কেল, আজকে তো এখানে ঘণ্টাখানেকের মতো মিটিং হবে, একটু সময় তো চলুন না আপনারা। কাব্য একবার অর্ণির দিকে তাকাচ্ছে, একবার শব্দের দিকে তাকাচ্ছে। সে শব্দ বাধ্য হয়ে বলল, আচ্ছা মিটিং শেষে দেখা করবো কেমন। অর্ণি মাথা নাড়িয়ে মন খারাপ করে চলে যায়। মিটিংয়ের সময় বেশ অনেকটা দূরত্বে আড়ালে বসলো শব্দ, যদিও রোদ কয়েকবার শব্দকে দেখার চেষ্টা করছে কিন্তু পারেনি। মিটিং শেষে সবার বের হওয়ার আগেই শব্দ কাব্যকে নিয়ে হাঁটা শুরু করলো। শব্দের এমন ব্যবহারে কাব্য বলল, বাবা তুমি অর্ণির মায়ের সাথে দেখা করতে চাইছো না কেন? শব্দ আর চোখে তাকিয়ে বলল, অর্ণির মা অর্ণির সাথে তোমার বিয়ের কথা বলবে। করবে তুমি অর্ণিকে বিয়ে? কাব্য থতমত মতো খেয়ে বলল, না না, আমার বিয়ের বয়স হয়েছে নাকি, চলো চলো বাসায় চলে যাই। শব্দ খুশি হলো। কাব্যকে নিয়ে পা বাড়াতেই কোথা থেকে দৌড়ে এসে এক প্রকার হামলে পড়ল অর্ণি। এবার রিকোয়েস্ট করতেই এবার শব্দ চোখ রাঙিয়ে তাকালো অর্ণির দিকে। অর্ণি ভয় পেয়ে কাব্যর হাত ছেড়ে দেয়। রোদকে আসতে দেখে কাব্যকে নিয়ে শব্দ এক কোনায় ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ালো। কিন্তু একদম শেষ মুহূর্তে কলেজের গেট থেকে অর্ণি ও রোদ বের হওয়ার সময় কাব্যর চোখ পড়ল ওদের দিকে। রোদকে দেখে কাব্যর বুকে টিপ টিপ করা শুরু করলো। শব্দের হাত ছেড়ে দৌড়ে গেটের দিকে গেল, তবে গেট থেকে কোন দিকে গেছে সেটাই বুঝতে পারছে না কাব্য। কাব্যর পেছনে পেছনে শব্দ দৌড়ে এসে বলল, কি হয়েছে কাব্য, দৌড়ে আসলি যে? কাব্য পাগলের মতো শব্দকে বলল, বাবা বাবা আমি মাকে দেখেছি। বাবা মা এখানেই ছিল, অর্ণির সাথেই ছিল। বাবা আমি নিজের চোখে দেখেছি, আমি মাকে চিনতে ভুল করবো না বাবা, মা বেঁচে আছে, তুমি মা কিনে দাও বাবা। শব্দ নিজেকে সামলাতে পারছে না। কাব্যর কান্নাকাটিতে পুরো কলেজের মানুষ জড়ো হচ্ছে। শব্দ কাব্যকে জোরে ধরে বাড়ির দিকে নিয়ে আসছে। কাব্য বাড়িতে আসবে না, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রাস্তার পাশে বসে পড়ে। শব্দ কাব্যর পাশে বসে কাব্যর মাথায় হাত রেখেই কাব্য শব্দকে জড়িয়ে ধরে। খুব কষ্ট হচ্ছে তার, কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। শব্দ বলল, রোদের কিছু মনে নেই কাব্য, আমি আর আগে থেকেই ওকে মনে করানোর চেষ্টা করাচ্ছি, কিন্তু রোদের কিছুই মনে নেই। আমি চেয়েছি রোদের সবটা মনে করিয়ে তোর সামনে আনতে। এই এখন যেটা কষ্ট পাচ্ছিস এটা তোকে দিতে চাইনি আমি। কাব্য কাঁদতে কাঁদতে বলল, মায়ের কিছু মনে নেই কেন বাবা, মা কেন ছেড়ে গেছে আমাদের? শব্দ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা মুকুটের জন্য, একটা মুকুটের জন্য তোর মায়ের স্মৃতি চলে যাচ্ছে। কাব্য চোখ মুখ মুছে বলল, আমি মায়ের সাথে দেখা করব, তবে কিছু বলবো না তুমি মনে করানোর আগে, শুধু মাকে দেখব। শব্দ মুচকে এসে কাব্যর কপালে চুমোতে বলল, এখন কি আমরা বাসায় যাব নাকি তোর বাসায়? কাব্য উঠে দাঁড়িয়ে বলল, তুমি বাসায় যাও বাবা, আমি একটু ঘুরে আসি। তুমি কিন্তু একা মায়ের সাথে দেখা করবে না, আমাকে নিয়ে যাবে। সামনাসামনি বসে আছে কাব্য ইসমাম, ভয়ে চুপসে আছে মেয়েটা। গত 3 দিন কেন বাড়িতে ফেরেনি কাব্য, সেটা নিয়ে তার অভিযোগের শেষ নেই। চোখের তলায় কালো হয়ে গেছে। কাব্যর মনে হলো আরও একবার বোধ হয় প্রেমে পড়ে গেল সে। ইসমামকে ছুঁয়ে দিতে ভয় কেঁপে উঠছে সে। কাব্য বার কয়েক বোঝানোর চেষ্টা করলো এটা কাব্য অন্য কেউ না। ইসমাম বুঝতে পারল গত 3 দিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো তার পিছু ছাড়ছে না। ইসমামকে বসিয়ে রেখে নিজে খাবার তৈরি করলো কাব্য। খাবার নিতে এসে ইসমামকে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর জিজ্ঞেস করলো কি ঘটেছে। ইসমাম একে একে সব ঘটনা খুলে বলল। কাব্য বিশ্বাস করল না। কাব্য ভাবলো কাব্যকে বাড়িতে রাখার জন্য ইসমাম এমনটা করেছে, তবে মুখে সেটা প্রকাশ করল না। ইসমামের কপালে চুমু দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমি আজ অনেক ক্লান্ত, ঘুমাতে হবে আমাকে, আমি যাচ্ছি। কাব্য পা বাড়াতেই পেছন থেকে টেনে ধরল ইসমাম। কাব্যকে জড়িয়ে ধরে জানালো সে এই ঘরে একা থাকতে পারবে না, সে কাব্যর সাথে থাকবে। তবে কাব্য রাজি হলো না। ইসমামের মুখটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, ইস্যু বোঝার চেষ্টা করো, আমরা এক জায়গায় থাকতে পারবো না, এটা সম্ভব না। ইসমাম কোনো কথাই শুনল না। অজ্ঞতা কাব্যকে ইসমামের রুমেই ঘুমাতে হলো। ইসমামকে বুকে নিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল, জানো ইস্যু, আমি মাকে খুঁজে পেয়েছি। ইসমাম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বলছো? কাব্য হালকা হেসে বলল, সত্যি বলছি। ইসমাম চোখ রাঙিয়ে বলল, ওটা তোমার মা নয়, হয়তো তুমি ভুল মানুষকে পেয়েছো। তোমার মায়ের তো খোঁজ নেই, মরে গেছে কিনা কে জানে। কাব্য ধমক দিয়ে বলল, ইস্যু এসব কি কথা? কোনো কথা আটকায় না তোমার মুখে? আমি দেখেছি বাবা বলেছে ওটা আমার মা। ইসমাম এবার চোখ মুখ লাল করে বলল, তোমার বাবাকে তুমি বিশ্বাস করো? ছোট থেকে তোমার পছন্দের কোনো মূল্য দিয়েছে তোমার, আজ একদম বাবা ভালো হয়ে গেল। আমার চোখে ভালো সাজার জন্য কোনো মহিলাকে তোমার মা সাজিয়ে এনেছে কে জানে। কাব্য সোজা বুক থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল ইসমামকে। চোখ রাঙিয়ে বলল, তোর মতো মেয়ে আমি কখনো দেখিনি। বিয়ের 1 সপ্তাহ হয়নি, এখনও শ্বশুর শাশুড়ি বাড়ি যাসনি, এখনই শ্বশুর শাশুড়িকে নিয়ে এত সমস্যা তোর? একটা কথা কান খুলে শোন, আমার সাথে থাকতে হলে আমার পরিবারের সাথে মানিয়ে চলতে হবে। আমার সাথে আমার পরিবারের যে সম্পর্কই থাকুক, তোর সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। রোদের সামনে বসে আছে শব্দ ও শুভ্র। কাব্য জন্মদিনের দাওয়াত দিতেই এসেছে তারা। রোদ অবাক হয়, যেই লোক কয়েকদিন আগে তার ছেলের সাথে অনির বিয়ে দিতে রাজি হয়নি, আজ সেই লোক এত যাতায়াত করছে। কাব্য এখনও পৌঁছাতে পারেনি, তাই শব্দ শুভ্র চুপচাপ বসে আছে। প্রায় 20 মিনিট পরে দৌড়ে অর্ণিদের বাসায় ঢোকে কাব্য। রোদকে একদম কাছ থেকে দেখে সামলাতে পারল না নিজেকে। রোদের দিকে এগিয়ে যেতেই শুভ্র হাত ধরে টান দিয়ে নিজের পাশে কাব্যকে বসিয়ে দাঁত বের করে হাসি দিল। শুভ্র দেখা দেখি শব্দ দাঁত বের করে হাসি দিল। শব্দকে রোদের দিকে তাকিয়ে থাকতে দেখে কাব্য শুভ্রর কানে কানে বলল, চাচু, বাবা অমন করে তাকিয়ে আছে কেন মায়ের দিকে? শুভ্র কানে কানে বলল, তোর বাবা যেমনই হোক বিয়ের পর থেকে রোদের দেখা পেলে ক্যাবলা হয়ে যায়। কাব্য কুটকুট করে হেসে বলল, ঠিক তোমার মতোই।
শুভ্র মুখটা ছোট করে ধমক দিয়ে বলল, চুপ থাক, একদম বাপের মতো। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। মোবাইলে বেশ জোরেই চেঁচিয়ে কথা বলছি ইসমাম। ইতিমধ্যে কাব্য ঘরে ঢুকলো। কাব্যকে থেকে ইসমাম থতমত খেয়ে যায়। ফোনটা হাত থেকে রেখে কাব্যকে জড়িয়ে ধরে বলল, আজ বাড়িতে যাবে না? যাও, বাবার সাথে দেখা করে আসো। আজ ফিরবে? আচ্ছা, ইচ্ছে না হলে ফিরতে হবে না, আমি ম্যানেজ করে নিব আজ রাতটা। কাব্য ভুরু কুচকে তাকালো। যথেষ্ট সন্দেহ হচ্ছে তার। যেই মেয়ে গত রাতেই তার পরিবারের বিরুদ্ধে তাকে ইন্ধন জুগিয়েছে, আজ সেই বলে ওই বাড়িতে যেতে। কাব্য মনে মনে ভাবল, গত রাতের দেওয়া ধমকগুলো কাজে লেগেছে তাহলে। শুধরে যাচ্ছে ইসমাম। কাব্য জড়িয়ে ধরে বলল, তা যাবো এখনই, তোমার সাথে দেখা করতে এলাম। কার সাথে কথা বলছিলে? ইসমাম যেন এই প্রশ্নের উত্তর আগে থেকেই তৈরি করে রেখেছিল। প্রশ্ন শেষ হওয়ার আগেই বলল, বাবার সাথে। দেখলে না, চেয়ে কথা বললাম। বাবা বাড়িতে যেতে বলল, আমি বললাম যাব না। কাব্য ইসমামের কথা বিশ্বাস করে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছু কিছু সময় আমাদের ভালোবাসার মানুষদের অন্ধবিশ্বাস করে থাকি, কিন্তু আমরা এটা ভুলে যাই সব মানুষ ভালোবাসার যোগ্য হতে পারে না। তাই অন্ধবিশ্বাস করাটাও বোকামি। সামনাসামনি বসে আছে ইসমাম ও ইমা। ইমাকে দেখে দাঁতে দাঁত চেপে ইসমাম বলল, আপনি বলেছিলেন না কাব্যর মা নেই? এখানে উড়ে এসে জুড়ে বসলো কিভাবে? আর এসব কি? এই বাড়িতে এসব কি হচ্ছে? ইমা চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো, তোমার কথা শোনার জন্য আমি তোমাকে রাখিনি। মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় তুমি ভুলে গেছো। রোদ কোথা থেকে আসবে? তোমার কোথাও ভুল হচ্ছে। আর বাড়িতে কি দেখছো তুমি? ইসমাম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমার দুর্ভাগ্য যে আমার মালিক আপনি, আর আপনার সৌভাগ্য যে আমি আপনার চাকর। রোদ এসেছে, শীঘ্রই টের পাবেন। আপনার দেখা স্বপ্নের সংসার ভাঙতে চলেছে ম্যাম। বাড়িতে যা দেখছি আপনাকে তো আগেই জানিয়েছে আমি। ইমা ভয় পেল। শব্দ যে জিন কিংবা কাব্য যে জিন সন্তান সেটা তো ইসমাম জানে না। অজ্ঞতা কথা পাল্টে বলল, নতুন বাড়িতে এসেছো তাই তোমার ভুল ধারণা হচ্ছে। আমি আসছি, কাজটা ঠিক করে করো। আমি কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছি না ইসমাম। এমন করলেই তোমাকে রাখা তো ঠিক হবে না। রোদের বিষয়টা আমি সামলে নিচ্ছি। আমার স্বপ্ন শেষ হতে দিব না আমি। দরকার হলে এবার আমার হাতেই রোদকে মরতে হবে, তোমাকে যেন ছাঁটাই করা না লাগে। হাতে ব্যাগ নিয়ে বাইরে বের হওয়ার জন্য পা দিতেই পেছন থেকে ইসমাম ডেকে বলল, আমাকে ছাঁটাই করা সহজ নয় ম্যাম। আমি ওই বাড়ির বউ এবং কাব্য আমাকে ভালোবাসে। ইমা বাঁকা হেসে বলল, একটা প্রবাদ বাক্য শুনেছ? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। প্রত্যুত্তর ইসমামও হেসে বলল, সেম টু ইউ ম্যাম। কাব্যর জন্মদিন আজ। চারিদিক খুব সুন্দর করে সাজানো হয়েছে। সারা বাড়ি ঘুরে ঘুরে অভ্র বলছে, আজ ভাইয়ের বিয়ে, আজ ভাইয়ের বিয়ে। অভ্রকে যতবার বলা হয় এটা বিয়ে নয় এটা জন্মদিন, ততবার অভ্র ভুলে গিয়ে নেচে নেচে বলে আজ ভাইয়ের বিয়ে। শেষে মিষ্টি হাল ছেড়ে দিয়ে নাক মুখ কুচকে বলল, একদম বাপের মতো হয়েছে, জীবনটা তেজপাতা করে দিল আমার। কথা শুনতে পেয়ে শুভ্র একটানে মিষ্টিকে পাশের রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, জীবন তেজপাতা করে দিয়েছে আমি? তাহলে তেজপাতার টেস্টটা একটু বুঝে দিই। মিষ্টি কিছু বলার আগেই মিষ্টির ঠোঁটে মিষ্টি একটা চুমু বসিয়ে দেয় শুভ্র। রুমের বাইরে থেকে শব্দ ডাক দিতেই শুভ্র নিজের কপাল চাপড়ে বলল, আরে ভাই, নিজে তো বউয়ের অভাবে রোম্যান্স করতে পারছিস না, আমাকে রোম্যান্স করতে দিস না। আমার কি বউ নেই নাকি? তোর মতো বিধবা নাকি? কথাগুলো অবশ্য শব্দের কান পর্যন্ত পৌঁছায়নি। সে সামনে শুভ্রকে ডেকেই চলেছে। অবশেষে মিষ্টি উপায় না পেয়ে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গিয়ে দরজা খুলে দিল। শব্দে সে শুভ্রের সাথে কথা বলা শেষ করে ফিরে যাওয়ার সময় বলল, তুই বা তোর বউ বোধহয় ভুলে যাস আমিও জিন। অদৃশ্য হলেও কিন্তু আমি দেখি। যাই হোক, চালিয়ে যাও ব্রাদার। মিষ্টি লজ্জায় লাল হয়ে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। রোদ আসার পরে কাব্য শব্দের দূরত্বটা অনেকটা ঘুচে এসেছে। শব্দ আজ বাইরে বের হতে দেয়নি কাব্যকে, তাই সিদ্ধান্ত নিল অনুষ্ঠান শেষ করেই ইসমামের কাছে যাবে সে। দেহটা এখানে থাকলেও মনটা যে ইসমামের কাছে পড়ে আছে। অনুষ্ঠান শুরু করতে সবাই বারবার তাড়া দিচ্ছে, বিশেষ করে ইমা তাড়া দিচ্ছে বেশি। ইমা বুঝতে পারছে না এখনো কার জন্য অপেক্ষা করা হচ্ছে। কাব্য রাগি চোখে একবার শব্দের দিকে একবার ইমার দিকে তাকাচ্ছে। বারবার শব্দের গায়ে ঢালাঢালি একদমই ঠিকভাবে নিচ্ছে না কাব্য। শব্দ বিষয়টা বুঝতে পেরে কাব্যকে অস্বস্ত করলো। কিছুক্ষণ পরেই সাদা একটা সিল্কের শাড়ি পরে সাথে কানে লাল গোলাপ গুঁজে অনুষ্ঠানে হাজির হলো রোদ ও হর্নি। মা আমি আজ দুজনে একই ড্রেসে হাজির। এতক্ষণে মনে হলো পুরো অনুষ্ঠানটা জমে উঠেছে। শুভ্র খুশিতে লাফিয়ে উঠে হাততালি দিতে শুরু করলো। মিষ্টি ছুটে এসে রোদকে জড়িয়ে ধরল। শব্দ একদৃষ্টিতে তাকিয়ে নিজের বুকের ওপর হাত দিয়ে বাতাস করতে লাগলো। মনে হলো বুকে আগুন লেগেছে। ইমা রোদকে দেখে যেন এক হাতে মাটির নিচে ঢুকে গেল। প্রচণ্ড রাগ ও আতঙ্ক নিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে রোদকে ওয়েলকাম করলো। ইমার চুপসে যাওয়া মুখটা দেখেই প্রথম ইমার দিকে হাসি দিল কাব্য। এর অর্থ হলো, করো ঢলাঢলি, মা এসে গেছে, এবার পারলে মায়ের জায়গাটা নিতে এসো। ইমা যখন জানতে পারে রোদের আগের কিছু নেই, তখন মনে মনে নতুন ছক আঁকতে শুরু করলো। শব্দের সাথে উদ্ভট ব্যবহার সহ এমন ভাব করতে লাগলো মনে হলো শব্দ ইমার প্রেমিক। তবে তার কাহিনী বেশিক্ষণ টিকল না। ইমার কীর্তিকলাপ দেখে রোদ শব্দকে জিজ্ঞাসা করলো, মিস্টার শাহরিয়ার, আপনি তো বলেছেন আপনার ওয়াইফ নেই। শব্দ মাথা নাড়িয়ে বলল, বলেছিলাম, তবে এখন আছে। রোদ ভ্রুকুচকে বলল, এই ভদ্রমহিলা? শব্দ পেছনে থেকে ইমাকে দেখে বলল, কই না তো, কেন? রোদ ফের প্রশ্ন করলো, তাহলে কি ইনি আপনার প্রেমিকা? শব্দ উত্তর দিল, বইয়ের প্যারায় বাঁচি না আর কিসের প্রেমিকা? বউ আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। রোদ হালকা হাসলো, তারপর বলল, আপনার ওয়াইফ কোথায়, ডাকুন।
শব্দ মুগ্ধ হয়ে রোদের দিকে তাকিয়ে বলল, আমার বউ তো আপনি মিসেস শাহরিয়ার। রোদ ভ্রুকুচকে বলল, আপনি কিছু বললেন? ঠিক শুনতে পেলাম না। শব্দ আমতামতা করে বলল, আপনাকে দেখে দুটো লাইন মনে পড়ে গেল, বলি? আচ্ছা বলি। প্রহর শেষ আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রোদ চমকে তাকিয়ে বলল, কি বলছেন এসব আপনি? আপনি? রোদকে থামিয়ে শব্দ বলে, জানি জানি, আমার বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভয় নেই, আমি শুধুমাত্র আপনার সৌন্দর্যের প্রশংসা করলাম। চলুন, সময় হয়েছে কেক কাটবো। অন্যদিকে অর্ণি ও কাব্য গল্প করছে। কাব্যর ইচ্ছে করছে অর্ণিকে সবটা জানিয়ে দিতে। অর্ণিকে যতটা খারাপ মনে ছিল কাব্য এখন দেখলে ততটাই ভালো অর্ণি। সবথেকে বড় কথা, কাব্যর ফ্যামিলির বিষয় নিয়ে সে খুব সিরিয়াস। মনে মনে কাব্য ভাবল, এটা আমার মায়ের শিক্ষা। তবে কেন সে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে? মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে। ভালোবাসার কথা মনে আসতে ইসমামকে মনে পড়ে কাব্যর। একা একা ঘরে কি করছে সেটা ভেবে অস্থির হচ্ছে কাব্য। শব্দে ডাক আসতেই কেক কাটার জন্য চলে যায় কাব্য। স্বার্থে অনিয় এসে রোদের পাশে দাঁড়ায়। শব্দ রোদকে আলাদা করে মাঝে এসে দাঁড়ায় ইমা। ইমাকে দেখে রোদ আস্তে করে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ইমা ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, মিস্টার শব্দকে চিনেন কতদিন হলো? আপনার কি মনে হয় আমরা আগে থেকে পরিচিত? রোদ বলে, না, তবে তাকে ইচ্ছে করে ইগনোর করতে পারি না আমি। ইমা দাঁতগুলো বের করে বলল, তাহলে আমাকেও চেনেন না, প্যারা নেই। কাব্য কেক কাটার আগে এক পাশ শব্দ ও আরেক পাশে রোদকে দাঁড় করিয়ে নিজের কাছে চারিদিকে পরিবারকে সবাইকে দাঁড় করালো। প্রথমে কেক কেটে রোদকে খাইয়ে দিয়ে শব্দকে দিল। তারপর ছলছল চোখ নিয়ে রোদকে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরবো? রোদের উত্তরের অপেক্ষা না করে রোদকে জড়িয়ে ধরল কাব্য। জড়িয়ে ধরে আস্তে করে কানের কাছে বলল, তোমাকে ধন্যবাদ মা, আমাকে জন্ম দেওয়ার জন্য। তুমি না থাকলে আজ এই দিনে জন্মদিন পালন করাই হতো না আমার। কাব্যর পিঠে হাত রেখে রোদ বলল, কি বলছি এসব? কাব্য চোখ মুছে বলল, আসলে মনে হলো মাকে জড়িয়ে ধরেছি, তাই বলে ফেললাম। মা তো কাছে নেই, তাই কিছু মনে করবেন না। ইসলামে জন্মদিন পালন করার রীতি নেই। গল্পের সামঞ্জস্য রাখার জন্য এই রীতি ব্যবহার করা হলো। কেউ বাজে মন্তব্য করবেন না। আর গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইমা রোদকে কেক খাওয়ানোর নাম করে কেক নিয়ে রোদের মুখে মাখিয়ে পুরো সাজগোজ নষ্ট করে দিল। রোদ অবশ্য পুরো বিষয়টা বুঝতে পারল, তবে কিছু বলল না। উপযুক্ত সময়ের অপেক্ষা করতে লাগলো। টেবিলে থাকা ছুরিটা নিয়ে নিচে পড়ে যেতেই শব্দ ছুটে সেটা ওঠাতে লাগলো। ইমাও নিচে হয়ে ওঠানোর ভং ধরে নিজের গালে লেগে থাকা কেকটা শব্দের গালে লাগিয়ে দিল সবার অলক্ষ্যে। রোদের সেটা দৃষ্টিগোচর হলো না। কেন যেন রোদ এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে ইমাকে সজোরে থাপ্পড় মেরে দিল গালে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের সেদিকে খেয়াল নেই। রোদ রাগের মাথায় অর্ণিকে নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। কাব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করলে শব্দ বলল, রোদ যেতে পারবে, চিন্তা করো না, অনুষ্ঠান শেষ, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। কাব্যর মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। বুঝতে পারলো তার মা যে সে মেয়ে ছিল না। এতদিন যে কাজটা কাব্য করতে গিয়েও থেমে যেত সেটা আজ একদিনে করে ফেলল রোদ। কাব্য খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। কাব্য বাড়ি পৌঁছে দেখে ইসমাম একা একা মুখ গোমরা করে এখনো কাব্যের জন্য অপেক্ষা করছে। কাব্যর ভালো লাগলো, গিয়ে পেছন থেকে ইসমামকে জড়িয়ে ধরল। ইসমাম নিজেকে ছাড়িয়ে বলল, এই তোমার আসার সময় হলো বুঝি? কাব্য নিজের কান ধরে বলল, কি করবো বলো, সবাই ছিল তো, আমি তার বলতে পারি না ঘরে আমার সুন্দরী বউ অপেক্ষা করছে আমার জন্য, আমাকে যেতে দিন। সরি বউ, আর হবে না। ইসমাম মুখ ফুলে বলল, পরিবার পরিবার আর পরিবার, আমি তোমার পরিবারের কেউ না, চলো আসো। কাব্য খুশি ইসমামকে জড়িয়ে ধরল। বিপদ হলো কিছুক্ষণ পরেই। যথারীতি সাদা জুব্বা পরা লোকগুলো আজকেও আসলো। কাব্যকে দেখে বড় করে সালাম জানায় তারা। কাব্য প্রথমে ভয় পেলেও নিজের প্রতি ওদের সম্মান থেকে সাহস করে জিজ্ঞাসা করলো, কি চাই আপনাদের? লোকগুলো একসাথে বলে ওঠে, আপনাকে। কাব্য চোখগুলো বড় বড় করে বলে, মানে? লোকগুলো হেসে বলল, আপনার সময় হয়ে এসেছে। তারপর লোকগুলো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে কাব্য নিজের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করল। পুরো শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো করে কষ্ট হচ্ছে। কাব্য ব্যথায় চিৎকার করছে, নিচে ফ্লোরে শুয়ে ছটফট করছে আর পানি চাচ্ছে ইসমামের কাছে। ইসমাম দৌড়ে পানি এনে দাঁড়িয়ে আছে। কাব্য ইশারা করে পানিগুলো গায়ে ঢালতে বলল। পরপর কতগুলো জগের পানি ঢেলেও কাজ হলো না। কাব্যর মনে হচ্ছে তার নিঃশ্বাস বের হয়ে যাবে এখন। কোনো মতে হাতে ফোনটা নিয়ে শব্দের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিং হতেই শব্দ কল রিসিভ করলো। কাব্য শুধু একটা কথাই বলল, আমাকে বাঁচাও বাবা, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও বাবা, তোমাকে আর মাকে একসাথে নিয়ে বাঁচা হলো না বাবা। কাব্যর অবস্থা দেখে ইসমাম ঘাবড়ে গিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যায়। উদ্দেশ্য ইমা। এদিকে নিথর হয়ে যাচ্ছে কাব্য শরীর। কাব্যর মাথার কাছে বসে আছে রোদ। কাব্যর জ্ঞান ফিরছে না। পুরো শরীরে বড় বড় ফোসকা পড়ে গেছে। ফর্সা শরীরে টকটকে লাল লাল দাগ বসে গেছে। শব্দ গম্ভীর হয়ে দাঁড়িয়ে কাব্যর জ্ঞান ফেরার অপেক্ষা করছে। রাতে কাব্যর বাড়িতে গিয়ে কাব্যকে খুব খারাপ অবস্থায় পায় শব্দ। সাথে শুভ্র থাকায় পরিস্থিতি সামাল দেয়া গেছে খুব ভালোভাবে। পুরো বাড়ি খুঁজেও দ্বিতীয় কোনো ব্যক্তিকে তারা পেল না। অজ্ঞতা কাব্যকে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হয়। রোদ বাড়িতে গিয়ে রাগ করার বাড়াবাড়িটা ভালো করেই বুঝতে পারবে,
তাই ক্ষমা চাওয়ার জন্যই শব্দকে কল করে, কিন্তু শব্দ কল রিসিভ করে না, কথাই বলতে পারেনি। বাচ্চাদের মতো সমস্ত কান্না করে উবলে দিচ্ছে রোদের কাছে। রোদ কিছু বুঝতে না পেরে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে কি হয়েছে। অবশেষে শুভ্র শব্দের থেকে ফোন নিয়ে বলল, হ্যাঁ রোদ, কাব্য খুব অসুস্থ, ওর কি হয়েছে বুঝতে পারছি না, পরে কথা বলছি কেমন। কথাটা শোনা মাত্রই রোদ ছুটে চলে আসে শব্দের বাড়িতে। ফলস্বরূপ এখন কাব্যর মাথার পাশে বসে আছে রোদ। অন্যদিকে ইসমামকে সমানে শাসিয়ে যাচ্ছে ইমা। চোখ গরম করে বলল, এটা কোনো কাজে কাজ করলে তুমি? কাব্যর বিপদে তুমি পালিয়ে এলে। এই বিষয়টা যদি সুস্থ হওয়ার পর কাব্যর মনে থাকে তাহলে তোমার প্রতি ওর বিন্দু মাত্র ভালোবাসা থাকবে? তোমাকে বলা হয়েছিল কাব্যকে তার পরিবার থেকে দূরে রাখবে, যেন বাবা ছেলে মাঝে দূরত্ব সৃষ্টি করে আমি শব্দের কাছাকাছি থেকে ওর বউ হতে পারি। পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। কোথা থেকে রোদ উড়ে এসে জুড়ে বসলো, এখন তো আরও পারবো না। এসব কথা কানে না নিয়ে ইসমাম বলে, তার আগে এটা বলুন কাব্যর কি হয়েছে? ওই বুড়ো লোকগুলো কারা? তার আসার পরই কেন এমন হলো? কাব্যকে, ওর কি হয়েছে? ইমা থতমত খেয়ে বলল, বড্ড প্রশ্ন করো তুমি, তোমাকে জানতে হবে না, এটা আমাদের ফ্যামিলির বিষয়। তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তুমি তোমার কাজ করো। প্ল্যানের বাইরে যদি কিছু করেছো তুমি তাহলে বুঝবে তোমার কি হাল হয়। কাব্যর জ্ঞান ফিরেছে। চোখ পিটপিট করে চোখের সামনে প্রথমে রোদকে দেখে ঠোঁট চড়া করে হাসি দেয় কাব্য। রোদ মাথায় হাত বুলে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন? কাব্য নিজের অজান্তেই বলে, তুমি আছো তো মা, তুমি থাকলে কোনো কষ্ট হয় না আমার। জানো মা, ছোটবেলা থেকে যতবার অসুস্থ হয়েছি পাগলের মতো তোমাকে খুঁজেছি শুধু। আমি তোমার ভালোবাসা কখনো পাইনি মা। কষ্টের সময় তোমাকে কাছে পাইনি, সুখের সময়ও তোমার সাথে সুখ ভাগাভাগি করতে পারিনি। আসলে আমি তো কোনোদিন সুখে ছিলাম না মা। তুমি আমাকে রেখে আর কোথাও যাবে না মা, আমি আর যেতে দিব না মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। কাব্যর কথা ঘরের এক কোণায় থাকা কাব্য, রোদ আর শব্দের ছবির ফ্রেমটা সবার অলক্ষ্যে উল্টো করে রাখে শুভ্র। শব্দ এগিয়ে সে রোদকে উদ্দেশ্য করে বলল, কিছু মনে করবেন না, ও ছোটবেলা থেকে ওর মাকে কাছে পায়নি, তাই ঘরের মধ্যে আপনাকে মা ভেবেছে। আপনি কিছুক্ষণ ওর পাশে থাকবেন। এদিকে অর্ণি সমানে কেঁদেই যাচ্ছে। একবার অভ্রকে ধরে সুরে সুরে কাঁদছে, একবার মিষ্টির কাঁধে মাথা রেখে কাঁদছে, একবার কাব্যর পাশে বসে ওর হাত ধরে কাঁদছে। অর্ণির কান্না দেখে কাব্যর মনে পড়ল গতরাতে ইসমাম কিভাবে ওকে একা ফেলে চলে গেছে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। খুব দ্রুতই সুস্থ হতে হবে ওকে, ইসমামের কাছে ফিরে যেতে হবে তাকে। কাব্যর অসুস্থতার জন্য শব্দের অনুরোধে রোদ 2 দিন এ বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। অর্ণি বেশ খুশি হলো। বড় পরিবার পছন্দ হলেও কখনো বড় পরিবারে থাকার সুযোগ সে পায়নি, তাই মনে মনে ভাবল এই 2 দিন মনে হচ্ছে মজা মতো করে থাকতে পারবে। যদিও কাব্যর অবস্থা বেশি ভালো নয়, কাব্যকে ভালো রাখাই তার মূল উদ্দেশ্য। মিষ্টি রোদকে তার নির্দিষ্ট রুমে নিয়ে গেল। সবাই রুম থেকে বের হওয়ার পর কাব্য আস্তে করে শব্দকে ডেকে বলল, বাবা আমার কি হয়েছে? এমন হলো কেন আমার সাথে? ওই লোকগুলি বা কারা? শব্দ জানে কথা এখন কোনোভাবেই এড়ানো যাবে না, তাই কাব্যকে বলল, এখনো সময় আসেনি কাব্য সবকিছু জানার। এর আগে তোমাকে আমি কিছু বলতে পারবো না, এর জন্য আমাকে খারাপ মনে করো না। আমি তোমার ভালো চাই সব সময়। শুধু এইটুকু জেনে রাখো, যারা এসেছিল তারা জিন, তবে ভালো জিন। তারা তোমাকে নিতে এসেছিল, কিন্তু জানো তো ভালোর সাথে সবসময় খারাপ হয়ে থাকে। এই খারাপই তোমার এই অবস্থা করেছে সুযোগ পেয়ে। আমার উচিত ছিল তোমার সাথে থাকার, এই জন্য তোমাকে আমি অন্য বাড়িতে থাকতে দেইনি। ও হ্যাঁ, একটা কথা, জিন বিশ্বাস করো তো তুমি? কাব্য হেসে বলল, ওহ বাবা, এই আধুনিক যুগে এসেও তুমি এসব ভয়ঙ্কর রূপকথার গল্প বলছো? তুমি জানো আমি কত ভয় পাই এইসব বিষয়, তাও আমাকে ভয় দেখানোর জন্য বলছো তো, যেন আমি ওই বাড়িতে না থাকি? আচ্ছা থাকলাম না, যদি তুমি মাকে এই বাড়িতে পাকাপোক্তভাবে রাখতে পারো তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, কথা দিলাম। তবুও এসব গল্প বলো না প্লিজ। শব্দ কাব্যর দিকে তাকিয়ে বলল, তুমি তোমার মাকে ফিরিয়ে আনতে সব করতে পারবে তো? কাব্য খুশি বলল, অবশ্যই বাবা, পৃথিবীতে আমার মায়ের থেকে বড় কেউ নেই, কিচ্ছু নেই আমার, আমি সব করব। শব্দ ভ্রুকুচকে বলল, যদি শর্ত দেওয়া হয় অর্ণিকে বিয়ে করার পরিবর্তে তুমি তোমার মাকে পাবে, তাহলে করবে তো? কাব্য চুপ হয়ে গেল। শব্দ বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে গেল। বিকেলে ডাক্তার এসে ওষুধ লিখে দিয়ে গেল। রাতে খেতে বসে রোদের জন্য বরাদ্দ যেই চেয়ারটা রয়েছে সেখানে রোদকে বসানো হলো। এই চেয়ারে আজ অব্দি রোদ যাওয়ার কাউকে বসতে দেওয়া হয়নি। হুট করে কোথা থেকে ইমা এসে বসতে বসতে বলল, তা ভাইয়া, এটা তো ভাবির চেয়ার, এখানে তো কাউকে বসতে দাও না। এই মহিলাকে বসানোর কাহিনী কি? তোমাদের মধ্যে আসলে কি চলছে বলবে? পাশে শুভ্র বসা ছিল। শুভ্র ইমার কানের কাছে আস্তে করে বলল, তোর ভাগ্য ভালো যে তোকে এখনো আমরা আমাদের বোন হিসেবে দেখি। তোর সাথে যদি ছোটবেলার কিছু স্মৃতি না থাকতো তাহলে ভুলে যেতাম তুই আমার বোন। তবে এবার যদি উল্টোপাল্টা কিছু হয় রোদের সাথে, তাহলে ভুলে যাব তুই কে। জীবনের মতো এই বাড়িতে আসার শখ মিটে যাবে তোর। শুভ্রের কথা অবশ্য রোদের কান অব্দি পৌঁছালো না। ইমার কথায় রোদ থমকে যায়। একবার শব্দ দেখে ভাবলো ও নিজেই মনে হয় ভুল করে চেয়ারে বসেছে। চেয়ার থেকে উঠতে যেতে দেখলো ওকে কেউ হাত ধরে বসে দেয়। ঘাড় ঘুরে দেখতে পেল কাব্য দাঁড়িয়ে আছে। কাব্যকে এই অবস্থায় এখানে দেখে সবাই ভরকে যায়। তাড়াতাড়ি ধরে চেয়ারে বসে শব্দ ধমক দেয়। শব্দের ধমক শুনে কাব্য মুখ কাচামাচি করে বলে, বাবা কিছু হবে না,
শরীরে এক অদ্ভুত শক্তি টের পাচ্ছি। মনে হচ্ছে আমার কিছুই হয়নি, তাই চলে এলাম সবার সাথে সময় কাটাতে। পরে রোদের দিকে তাকিয়ে রোদের উদ্দেশ্যে বলে, আপনি বসুন আন্টি। আমার মায়ের চেয়ার আমি কাকে বসাবো সেটা অন্তত বাইরের একটা মেয়ে সিদ্ধান্ত নিবে না? এখানে অন্তত ওনার মতো নিচু মন মানসিকতার মানুষের বসার অধিকার নেই। ইমা কাঁদো কাঁদো মুখ করে শব্দের দিকে তাকিয়ে বলল, দেখেছ, যখন আসি তখনই আমাকে অপমান করা হয়। শব্দ আস্তে করে বলে, অপমান হওয়ার মতো কাজ করিস কেন? বুঝি না আমি। শব্দের থেকে পারমিশন কিছু সময়ের জন্য ইসমামকে রাখা বাড়িটাতে যেতে চাইল কাব্য। শব্দ নাকচ করলেও ইসমামের কথা ভেবে যেতে দিতে রাজি হলো। তবে 2 ঘন্টার মধ্যেই আসার নির্দেশ দিল। কাব্যর পিছু পিছু শব্দ ও শুভ্রও যেতে লাগলো। মেয়েটার বিষয়ে এবার খোঁজ নিতেই হবে। গতরাতে কাব্যকে আনতে গিয়ে মেয়েটাকে খুঁজে পায়নি ওরা। মেয়েটা পালিয়েছে কিনা বা কেন পালিয়েছে সেটার খোঁজও নিতে হবে। তবে আগে কাব্যর সামনে অদৃশ্য হয়ে ঘোরার সুবিধা থাকলেও এবার কোনো রিস্ক নিতে চাইল না শব্দ। তাই লুকিয়ে লুকিয়ে সতর্কতা অবলম্বন করে এগিয়ে চলল। খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে কাব্য। কিছুটা দূরে বসে সমানে কেঁদে যাচ্ছে ইসমাম। কাব্যর কাছে কিছুতেই যেতে দিচ্ছে না কাব্য। কাব্যর একটাই কথা, ইসমাম কাব্যকে এক প্রকার জেদের বশে বিয়ে করেছে, ভালোবেসে নয়। তাই ইসমামকে আর মানতে পারবে না কাব্য। শুভ্র শব্দ বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে যায়নি কেউই। কাব্য বাড়ি থেকে বের হওয়ার আগে বলল, আমি বলতে বাধ্য হচ্ছি ইস্যু, তোমাকে বিয়ে করেছি কিন্তু ভালোবাসা হয়তো ছিল না। চিনতে পারিনি, জানতে পারিনি, শুধু কিছুটা ভালো লাগা ছিল। তোমার তো মনে হয় তাও ছিল না। আমার ইচ্ছে ছিল বিয়ের পর ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হবে, তার হলো কই? তুমি জেদের বশে বিয়েটা করেছো ইস্যু, আমাকে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি এমনটা আশা করিনি। আমি তোমার থেকে কিছু চেয়ে পাইনি, হেরেছি সব সময়, হেরে যাচ্ছে। মনে হচ্ছে না তোমার সাথে আমার কিছু থাকবে। আমার জেতার সময় হয়ে গেছে, জেতার জন্য যা যা দরকার সব আমি করব। তবে যতদিন না সব শেষ হয় স্ত্রীর দায়িত্ব আমি নেব বলে বাড়ি থেকে বের হয়ে যায় কাব্য। ভালো না বাসলেও কিছু তো ছিল, মানুষ হারানোর কষ্ট আর চায় না কাব্য। বাড়ি ফিরে সোজা রোদের রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রোদকে দেখে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায় কাব্য। ফোসকা পড়া জায়গাগুলোতে ব্যথায় চিনচিন করছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে ভেবে নিজেই চেষ্টা করলো নিজের গায়ে মলম লাগানোর। বারবার চেষ্টা করে ব্যর্থ হয় কাব্য। দরজায় কারোর কাশির আওয়াজ পেয়ে দরজায় তাকায় কাব্য। অর্ণিকে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় দ্রুত শার্টটা গায়ে জুড়ে নিল। অর্ণি খিলখিল করে হেসে বলল, আসি। কাব্য মাথা নাড়ায়। অর্ণি রুমে এসে বসতে বসতে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? ইসমামের কাছে বুঝি? কাব্য অবাক চোখে তাকায়। জিজ্ঞাসা করার আগে অর্ণি উত্তর দেয়, তুমি কি ভেবেছো কাব্য? আমি জানি না। সেদিন আমাকে এক অন্য রূপে তোমার বাবার ক্ষতি করার চেষ্টা করতে দেখেছিলে। তবে তুমি এতটাই উত্তেজিত হয়ে গেলে যে আমার আসল রূপটা তুমি খেয়ালই করনি। আমি চাইলে সব দিক থেকে দেখতে পারি এবং আসতে পারি নিমিষেই। তোমার আর ইসমামের বিয়ের সময়ও আমি উপস্থিত ছিলাম। খেয়াল করেছিলে কিনা জানি না, নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে। না দেখলে হয় বলো? ভালোবাসলে পেতে হবে এমন তো কোনো কথা নেই বলো। এই যে একটা ভালো বন্ধু হয়ে তোমার সাথে আছি, এটাই কম কিসে? তবে চিন্তা করো না, তোমাদের বিয়ের কথা কাউকে বলিনি আমি। কিন্তু বেশি দিন এটা চাপা থাকবে বলে মনে হয় না, তাই সাবধান। কেমন? আমার প্রতি তোমার একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি কারোর কোনো ক্ষতি করতাম না। ভেবেছিলাম আঙ্কেল ভয় পেয়ে তোমাকে আমার সাথে বিয়ে দিবে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য খানিকটা পাগলামি বলতে পারো। দাও, মলমটা দাও, আমি দিয়ে দিচ্ছি। সমস্যা হবে না তো? কাব্য চুপচাপ কথাগুলো শুনে গেল। আসলে নিজের ভুলটা বুঝতে পারলো কাব্য। শুধু শুধু অর্ণিকে এতদিন ভুল ভেবে এসেছে ও। তাও হাসি মুখিয়ে বলল, না না, আমি পারবো, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। অর্ণি কাব্যর গাল টেনে দিয়ে বলল, লজ্জা লাগে বুঝি? ইসমামের সামনে লজ্জা লাগে না? কাব্য লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, না না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। অর্ণি কোনো কথা না শুনে হাট থেকে মলমটা নিয়ে ফোসকাগুলোতে লাগিয়ে দিল। সকাল সকাল চা নিয়ে শব্দের রুমে গেল রোদ। সারা ঘরে চেনা জিনিসগুলো দেখে মাথায় ব্যথা হতে শুরু হলো রোদের। প্রতিটি জিনিস ওর খুব চেনা মনে হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে শব্দকে ডাক দিল, মিস্টার শাহরিয়ার, উঠুন, সকাল হয়ে গেছে। হুট করে রোদের হাতটা নিজের বুকের মধ্যে নিয়ে বলল, ওহ রোদ, আর একটু ঘুমাতে দাও না। তুমি আর তোমার ছেলে একটু শুধরাবে না। একটু পরেই তোমার আদরের ছেলে এসে বলবে, তব্দ ভাই ওঠো। তখন আর ঘুমাবে বলো? তুমি একটু ঘুমাতে দাও প্রিয়তমা। শব্দের কথায় রোদ চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। এমন একটা রোমান্টিক দৃশ্য রুমে ঢুকতেই দেখতে হবে এমনটা কল্পনা করেনি শুভ্র। এক হাত দিয়ে চোখগুলো বন্ধ করে আঙ্গুলের ফাঁক দিয়ে রোদের ভাবগতি দেখে বাদরের মতো লাফ দিয়ে বিছানায় উঠে শব্দকে ধাক্কা দিয়ে শব্দের থেকে রোদের হাত ছাড়িয়ে দিয়ে বলল, রোদ, কিছু মনে করো না হ্যাঁ? বলি শব্দের মাথায় চাটি মেরে টেনে উঠিয়ে বসে বলল, ওই ওঠ, দেখ কি করেছিস তুই। আর কটা দিন সহ্য হয় না তোর? রোদকে সরি বল। শব্দ চোখ ডলতে বলল, কি করেছে আমি? রোদ কোথায়? রোদ আসবে কোথা থেকে? তোকে বলেছি না ভাই, সবসময় রোদের কথা বলবি না। কাব্য ভেঙে পড়ে ওর কথা শুনলেই। শুভ্র দ্রুত শব্দের মুখ চেপে আবার মাথায় চাটি মেরে বলে, আরে কি বলছিস এসব? ওইদিকে তাকা, দেখ রোদ দাঁড়িয়ে আছে। কিসব বলছিস ঘুমের ঘরে এগুলো? শব্দ অন্যদিকে তাকিয়ে রোদের দাঁড়িয়ে থাকতে দেখে কাঁথা দিয়ে নিজের সমস্ত মুখটা ঢেকে ফেলল। কাঁথা নিচ থেকে বলল, রোদ সরি,
কিছু মনে করবেন না, ঘুমের ঘরে কি নাকি বলে ফেলেছি। রোদের কিছুতেই বুঝতে পারল না, শুধুমাত্র শব্দের কথাগুলো কঠিনভাবে ঢুকে গেছে মাথায়। কথাগুলো বারবার আওড়াতে আওড়াতে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র হাঁপ ছেড়ে কাঁথা মুড়ি দেওয়া অবস্থাতেই শব্দকে চেপে ধরে দুম দুম করে কয়েকটা কিল বসে দিল পিঠে। রোদ কাব্যর খবর নিতে কাব্য রুমে গিয়ে দেখল কাব্য ঘুমিয়ে আছে। মাথায় হাত রাখতে খেয়াল হলো কাব্যর হাতে শক্ত করে ধরে রাখা একটা ফটো ফ্রেম। কৌতূহলের বসে ফ্রেমটা হাতে নিতে দেখে নিজের ছবি দেখতে পায় রোদ। প্রচণ্ড অবাক হয়, আরও একবার ভালোভাবে তাকালো রোদ। না, এটা সেই পাশে একটা পিচ্চি ছেলে। ছেলেটাকে বড্ড চেনা চেনা লাগছে। চেনা লাগবেই, স্বাভাবিক, যেহেতু রোদের সাথে ছবি তোলা। কিন্তু পাশে এটা কে? পাশে থাকা মানুষটা পুরোটা মার্কারের কালো কালি দিয়ে ঢাকা, তাই দেখতে পাচ্ছে না রোদ। প্রচণ্ড বিস্ময় নিয়ে কাব্যর পাশে বসে রইল রোদ। রোদের ছবি এই বাড়িতে কাব্যর কাছে কি করছে? ছোট বাচ্চাটা বা ওই অজ্ঞাত ব্যক্তিটাই বা কে? সকালের শব্দের কথাগুলো দেখে তো মনে হয়নি সে জেনে শুনে এগুলো বলেছে। পুরনো অভ্যাসের জন্যই কথাগুলো বলেছে, সেটা বেশ বুঝতে পারছে রোদ। এই কথাগুলো বলার মানেই বা কি? রোদের সাথে এই বাড়ির সম্পর্ক কি? এগুলোই বসে বসে ভাবছে রোদ। রোদের সামনে বসে দু হাতের তালু সমানে খসে যাচ্ছে শব্দ। এক পর্যায়ে রোদ বিরক্ত হয়ে কয়েকবার ধমক দিল। রোদের ধমক শুনে শব্দ চুপসে যায়। রোদ বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে মিস্টার শাহরিয়ার। শব্দ মাথা ঝাঁকিয়ে বলল, বলুন। একটা কথা বলুন, আপনার সাথে বা আপনার পরিবারের সাথে আমার আগে থেকে কোনো সম্পর্ক ছিল? আপনার কি তেমনটা মনে হয়? জি। কেন? এই যে সকালে ঘুমের ঘরে কথাগুলো বললেন আমাকে, এটা আপনি জেনে শুনে বলেননি, পুরনো অভ্যাস সমেত কথাগুলো বলেছেন। আর আপনার বাড়ির প্রতিটি জিনিস আমার খুব চেনা চেনা মনে হয়। আর এত আড়াল করছেন কেন? উত্তর দিন আমার। এখনো সময় আসেনি রোদ, সময় হলে আমি নিজেই বলবো। এখন বললে আপনি বিশ্বাস করবেন না। করব, আমার জানা দরকার। আমি অতীতের কোনো কথা মনে করতে পারিনি। আমার মনে হচ্ছে আমার অতীত সম্পর্কে আপনারা সবকিছু জানেন। বিশ্বাস করবেন? আপনি কাব্যর মা। ছবিতে থাকা বাচ্চাটা কাব্য, আর সে অজ্ঞাত ব্যক্তিটি আমি। কি বলছেন এসব? হ্যাঁ, কিন্তু আমি কিভাবে? যেভাবেই হোক, সে অনেক লম্বা কাহিনী, আর বলতে পারবো না। এতটুকু আপাতত থাক। বিশ্বাস করেছেন আপনি? হ্যাঁ, করেছি। সময় হলে বলবেন। শব্দ চলে যায়। রোদ রহস্যময় হাসি দিয়ে বলল, প্ল্যান তাহলে কাজে দিচ্ছে। আপনাকে শেষ করার সুযোগ চলে এসেছে। শব্দ ভ্রুকুচকে বলল, এত সহজে মেনে নিলে? একজন স্মৃতিহারা মানুষ এত সহজে তো সবকিছু মেনে নিতে পারে না। রোদ কি আসলে শুধরে গেছে, নাকি নতুন কোনো চাল? কাব্য কিছুটা সুস্থ হয়েছে আগের থেকে, তবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ওর মধ্যে। আজকাল দ্বিতীয় বাড়িতে সে নিয়ম করে থাকে না, যত রাতই হোক বাড়িতে চলে আসে। যদিও প্রতিদিন শব্দের মুখোমুখি হতে হয়, কিন্তু জিজ্ঞাসা করলে প্রচণ্ড বিরক্তিতে কিছু একটা বলে নিজের রুমে চলে যায়। আজও তার হেরফের হলো না। শব্দ জিজ্ঞাসা করতে বলল, বাবা, প্রতিদিন জিজ্ঞাসা করা তোমার নেশা হয়ে গেছে? আমাকে একা থাকতে দাও প্লিজ। আমি চাই না এখন কারোর সাথে কথা বলতে। নিজের ছেলের হুট করে এমন পরিবর্তন মেনে নিতে পারছে না শব্দ। কাব্য নিজের রুমে যেতেই পকেটে থাকা ফোনটা কর্কশ আওয়াজ করে বেজে উঠল। প্রচণ্ড বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসতেই মন ক্ষুণ্ণ হয় কাব্যর। তোমাকে বলেছি না কাব্য, আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে? এমন তো কথা ছিল না ইসমা। কথা হয়েছিল আরও পরে তোমাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব। আমি কিছু জানি না, আমি চাই মানে চাই। তোমাকে বিয়ে করেছি তোমার থেকে দূরে থাকতে? তোমার কাছে থাকতে তো কোনো অসুবিধা নেই আমার ইসমাম। থাকি না শুধু তোমার নিজের কর্মকাণ্ডের জন্য। আমি এত কিছু জানি না, তুমি বলো কবে নিবা? নালে আমি নিজে থেকে তোমার বাবার সাথে দেখা করব। এমন করার কোনো মানে হয় ইস্যু? হ্যাঁ হয়। একটা কথা বলি, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোকে বিয়ে করা। তোর যা ইচ্ছা কর। তুই বলার পরে যে সমস্যাগুলো হবে সেটা অন্তত তোর যন্ত্রণা থেকে ভালো হবে। রাখ ফোন তুই। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হতাশ হয়ে নিজের কপালে হাত রেখে শুয়ে পড়ল কাব্য। কান্না পাচ্ছে তার। কত বছর পর মা বাবা একসাথে একটা সুখী পরিবার হতে চলেছে, আর ইসমাম কিনা সেটা বারবার ভাঙার চেষ্টা করছে। কিন্তু কেন? নিজের মাথায় কারোর হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালো কাব্য। রোদকে দেখে হু হু করে কেঁদে ফেলে সে। অনুরোধ করে বলে, আন্টি, তোমাকে একটা অনুরোধ করি, তুমি বাড়িতে থেকে যাও না প্লিজ। রোদ মুচকে এসে বলল, মা ডাক। কাব্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে সব বলে দিয়েছে মা? আমি তোমাকে মা ডাকতে পারবো? রোদ মাথা নাড়ায়, ফের বলে, আমি এখানে থাকবো, তবে একটা শর্তে। অর্নি তোমাকে খুব ভালোবাসে কাব্য। যদি আমাকে রাখতে চাও, অর্নিকে বিয়ে করতে হবে তোমার, তবেই আমি থাকবো এখানে। কাব্যর মুখটা চুপসে যায়। এটা তো সে কখনোই করতে পারবে না, সে তো আগে থেকেই বিবাহিত। পরের দিন কাব্য সোজা শব্দের কাছে যায়। কাব্যকে দেখে মুখে চওড়া হাসি দিয়ে বলে, আয়, কিছু বলবি? কাব্য মাথা নিচু করে বলল, মা বলল আর্নিকে বিয়ে করলে মা এখানে থাকবে। তোমার কি মতামত বাবা? শব্দ কাব্যর কাঁধ ধরে বলল, জীবনটা তোমার, আমার নয়। তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে। তবে তুমি তো বলেছিলে তোমার মাকে ফিরিয়ে আনার জন্য সব শর্ত মানতে তুমি রাজি। কোনো সমস্যা? কাব্য মলিন হেসে মাথা নাড়ায়। তারপর হুট করে শব্দের রুম থেকে বেরিয়ে চলে যায়। শব্দ বের হয়ে ইসমামের খবর জানতে। মেয়েটির বিষয়ে খোঁজ খবর নিতে হবে। সবকিছু ঠিক থাকলে অবশ্যই তিনি অর্নির সাথে বিয়েটা আটকাবেন, না হলে যে 3টে জীবন নষ্ট হয়ে যাবে।
সারাদিন ইসমামের ব্যাপারে খোঁজ নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ে শব্দ ও শুভ্র। ইসমামের বাবা হাসপাতালে ভর্তি। প্রতিদিন বিপুল পরিমাণে টাকা খরচ হয় তার পেছনে। মূলত সেটার যোগান ইসমাম নিজেই দেয়, কিন্তু কার হয়ে কাজ করছে সেটা ইসমাম নিজেই বলতে পারবে। ইসমাম যে কারোর কথায় কাব্যকে বিয়ে করেছে সেটা বুঝতে আর বাকি রইল না শব্দের। ছেলের জীবনটা এইভাবে নষ্ট হবে সেটা আশা করেনি শব্দ। তাই সিদ্ধান্ত নিল অর্ণির সাথে কাব্যর বিয়ে দিবে। অন্তত অর্ণি কাব্যকে ভালো তো বাসতে পারবে। শব্দ বাড়িতে ফিরে ঘোষণা করে অর্ণির সাথে কাব্যর বিয়ে হবে। কথাটা শুনেই অর্ণি বেশ খানিকটা ঘাবড়ে যায়। শব্দকে ভয় পায় বলে তার মুখের ওপর কথা বলেনি অর্ণি। শেষে কাব্যর সাথে গিয়ে বিষয়টা কাব্যকে বলতেই সে জানায় বিয়েতে রাজি। আর সবথেকে বড় সত্যিটা জানিয়ে দেয়। অর্ণিকে উদ্দেশ্য করে বলে, মিসেস রোদ তোমার মা নয়। অর্ণি, সেটা কি তুমি জানো? মিসেস রোদ আমার মা। মিসেস রোদ শাহরিয়ার, আহনাফ শাহরিয়ার শব্দের বউ। আমার মা আমাকে বলেছে তোমাকে বিয়ে করলে ফিরে আসবে। আমি আমার মায়ের জন্য সব করতে পারি অর্ণি। আমি জানি না মা কেন চলে গিয়েছিল, তবে ফিরে যে এসেছে এটাই অনেক। কাব্যর কথা বিশ্বাস করতে পারছে না অর্ণি। রোদ তার মা নয়, তাহলে কি ওর মা? বাবা মা কি অর্ণির? কাব্য তো কোনোভাবেই মিথ্যা বলবে না। অজ্ঞাত অর্ণিকে বিশ্বাস করতে হলো সবটা। কাব্যর কাছে ওর মাকে ফিরে দেওয়ার জন্য অর্ণি সবকিছু করতে রাজি আছে। না পেল কাব্যর ভালোবাসা বা স্ত্রীর অধিকার, তাতে কি কাব্যকে ভালো তো রাখতে পারবে সে? অর্ণি চলে যেতে নিতেই অর্ণিকে ডেকে কাব্য জিজ্ঞাসা করলো, আমাকে ভালোবাসো তুমি? অর্ণি কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার।